সাক্ষ্য আইন 1872। এই সাক্ষ্য আইনটা আমাদের দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার জন্যই প্রযোজ্য। তো এখান থেকে আমরা যেহেতু 29শে নভেম্বর এমসিকিউটা দিব, আমরা টু দা পয়েন্ট পড়বো, কনসেপ্ট ভিত্তিক পড়বো, যেভাবে আমরা পড়তেছিলাম। অলরেডি আমরা 9টা ক্লাস করেছি সিপিসি, সিআরপিসি এবং প্যানাল কোডের উপর। তো আজকে আছে আমাদের সাক্ষ্য আইন, এরপরে সম্ভবত তামাদি আইন, এরপরে সম্ভবত সুনির্দিষ্ট প্রতিকার আইন থাকার কথা, শিডিউলটা দেওয়া আছে। তো প্রথমেই সাক্ষ্য আইন থেকে আমরা, যেখান থেকে আমাদের পড়ার যে সাক্ষ্য আইনটা আমরা মাঝখান থেকে পড়াই, আমাদের যতগুলা ক্লাস চলে এই জায়গা থেকে আমরা শুরু করি যে আদালতে আপনাকে কোন জিনিসটা প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সাক্ষ্য আইনের। তো প্রথমেই যদি আমি আমার বোঝাটা একটু কমিয়ে নিই, আমি যদি জানতে পারি যে কোনটা আমার প্রমাণই করতে হবে না, তাহলে আমার জন্য ইজি হবে। তো সেখানে সর্বপ্রথম আমরা একটা চ্যাপ্টার পাবো যেখানে বলে যে ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ, মানে আদালতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাকে প্রমাণ করার দায়িত্ব নাই, ওই জিনিসটা বিচারকের দায়িত্ব, উনি জুডিশিয়ালি বুঝবেন। তাহলে আমাদের হেডিংটা হচ্ছে যে যা প্রমাণ করতে হবে না। তো এই রিলেটেড আমরা 3টা সেকশন পাবো যে যা আমাকে প্রমাণ করতে হবে না। প্রথমেই হচ্ছে 58 বলতেছে যে আমাদের যদি কোনো একটা জিনিস কোনো পক্ষ স্বীকার করে নেয়, বাদী বা বিবাদী যদি কোনো একটা ঘটনা, কোনো একটা বিবরণ, কোনো একটা নালিশি বিষয়বস্তু যদি এডমিট করে, তাইলে ওটা প্রমাণ করার দরকার নাই। তাহলে 1 নম্বরে আমাদের এমসিকিউ আসতে পারে যেটা এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড, কত ধারায় আছে। সরাসরি আপনার সেকশন নাম্বারটা জানতে চাইতে পারে, এটা হচ্ছে 58। যে কোনো পক্ষ যদি মৌখিক হোক, লিখিত আকারে হোক, ইশারায় হোক, অথবা বাই ল যদি কোনো কিছু স্বীকার হয়, তাহলে সেটা আদালত প্রমাণ করতে আপনাকে বলবে না, আপনার প্রমাণ করার দরকার নেই। তাহলে এখানে আমরা সেকশন নাম্বারটা মনে রাখবো, সেকশন নাম্বার 58, এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ। এরপরে 56 এর মধ্যে আমাদের যেটা বলতেছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, এই যে বিচারক সাহেবদেরকে সরকার বেতন দেয় শুধু আপনার কথা শোনার জন্য না, তাদেরও কিছু পড়াশোনা করা লাগে। তো এই জন্য কিছু জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট দেওয়া আছে, এগুলা বিচারক নিজে থেকে নিজে খুঁজে নিবে যে আসলে কি এই জিনিসটা এরকম আছে কিনা, আপনাকে প্রমাণ করতে বলবে না। তাহলে এটাও আপনার একটা এমসিকিউ আসতে পারে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কত ধারায় আছে, সেকশন নাম্বার 56। আরেকটা এমসিকিউ হচ্ছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কতটা। তো টোটাল আমাদের পূর্বে 13টা ছিল, এখন 11টা দেওয়া আছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। আর একটু গভীরে যদি এমসিকিউ হয়, তখন ওই 11টার মধ্যে উঠাই দিয়ে আপনাকে বলবে যে নিচের কোনটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট অথবা কোনটা না। তাহলে এই টোটাল 3টা সেকশন থেকে আমার 4টা এমসিকিউ হইতে পারে, মানে এই 4 প্রকারের এমসিকিউ হইতে পারে। প্রথম 2টা হচ্ছে যে আমাকে সেকশন নাম্বার জিজ্ঞেস করতে পারে, এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড, জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড। এরপরে হচ্ছে যে আমাদের এই জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট যে আমাদের 11টা, এই 11টা আপনার মনে রাখতে হবে, এটা লিখিত পরীক্ষারও একটা প্রশ্ন। তাহলে এটা আপনি শর্টকাটে কিওয়ার্ড আকারে মনে রাখবেন, বিস্তারিত যখন লিখিত পরীক্ষা দিবেন তখন পড়বেন। এখন হচ্ছে যে বাংলাদেশের যত আইন আছে এগুলো আদালতে আপনার প্রমাণ করার দরকার না, এগুলো বিচারকের যথেষ্ট। ধরেন যে একটা আইনের মধ্যে সংশোধনী আসলো, নারী এবং শিশু নির্যাতনে যেমন ধরেন যে ধর্ষণ রিলেটেড সংজ্ঞাটাই চেঞ্জ করা হয়েছে। এখন আপনি ওই মামলা নিয়ে গেলে বিচারক আপনাকে বলবে না যে এটা আপনি প্রমাণ করেন, সংশোধনী আসছে, এটা ওইটা তার দায়িত্ব। এটা ছাড়া বাংলাদেশের যত প্রকার আইন আছে সকল আইনগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত, এগুলা বিচারক নিজে থেকে দেখবেন, আপনাকে কোথাও প্রমাণ করতে হবে না। 2 নম্বরে হচ্ছে আর্টিকেল অফ ওয়ার, মানে যুদ্ধের যত নিয়ম কানুন আছে, যুদ্ধের যত বিধি আছে, এগুলাও আপনাকে প্রমাণ করতে হবে না, এগুলাও জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে আমাদের জাতীয় সংসদে যত প্রকার আইন পাশ হয় অথবা পূর্বে যত প্রকার আইন পাশ হয়েছে, তাহলে কিওয়ার্ড হচ্ছে সংসদীয় বিষয়বস্তু আপনাকে প্রমাণ করতে হবে না, বিচারক নিজে থেকে জেনে নেবেন, এটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। 4 নম্বরে হচ্ছে বাংলাদেশে আইনে অনুমোদিত যত প্রকার সিল আছে, যেমন নোটারি পাবলিকের সিল, সাব রেজিস্ট্রারের সিল, সুপ্রিম কোর্টের সিল, বিচারকের সিল, যা আছে সবই জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। আপনাকে প্রমাণ করতে হবে না যে এটা নোটারি পাবলিকের সিল কিনা, এটা সুপ্রিম কোর্টের সিল কিনা, এটা বিচারক নিজে থেকে দেখবে, আপনার প্রমাণ করার দরকার নাই। 5 নম্বরে বলতেছে যে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে কিছু চাকরি আমরা যেগুলা ক্যাডার ভিত্তিক চাকরি জানি, এদেরকে অফিসিয়াল গেজেটে রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু নিযুক্ত করা হয়, নর্মালি যেটাকে আমরা প্রথম শ্রেণী চাকরি বলি। তো এই জন্য বলতেছে যে গেজেটেড কর্মকর্তা যাদের নিয়োগটা গেজেটের মাধ্যমে হয়, এই কর্মকর্তার নাম, পদ, পদবি, তার কি কাজ, এগুলো আপনাকে প্রমাণ করার দরকার নাই।
যেমন ধরেন যে একজন এসিলেন সাহেব গেজেটেড কর্মকর্তা, এখন তার কাজ কি, স্বাক্ষর কি, পদবি কি, কোথায় কি করবে, এগুলো আপনার প্রমাণ করার দরকার নাই, এগুলা বিচারক নিজে থেকে দেখে নিবে। তাহলে এই পাঁচটাকে আপনি একসাথে পড়তে পারেন। এই যে প্রথম পাঁচটার মধ্যে মিল আছে, যে যত প্রকার আইন, যত প্রকার যুদ্ধের বিধি সংসদে পাশ হয়, আর ওই পাশকৃত আইনটাতে সিল দিয়ে দেন গেজেটেড কর্মকর্তা। এই সূত্র দিয়ে আপনি মনে রাখতে পারেন যে বাংলাদেশের যত আইন, যত যুদ্ধের বিধি আছে, এগুলো সংসদে পাশ হয়, আর ওই পাশকৃত আইনটাতে সিল দিয়ে দেন গেজেটেড কর্মকর্তা। এটা মনে রাখলে আপনার এই পাঁচটা মনে থাকবে, এটা আপনার এক হিসাবে আপনি মনে রাখবেন। বাকি ছয়টার মধ্যে অতটা সামঞ্জস্য নাই, তারপরে এক দুইবার যদি আপনি পড়েন কিওয়ার্ডটা মনে থাকবে, ভুল করার সম্ভাবনা কম। এরপরে যেটা বলতেছে যে 6 নম্বরে, যেই দেশগুলাকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে, যে যে দেশগুলাকে স্বীকৃতি দিয়েছে, এই দেশগুলার প্রেসিডেন্টকে, তার পতাকা কি, তার সম্পর্কে যাবতীয় কিছু জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। তো এখান থেকে সম্ভবত গতবারের আগের বার যে এমসিকিউটা ছিল, যেমন ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই, তো এখানে দেওয়া আছে যে ইসরায়েলের জাতীয় পতাকা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত কিনা। তো এটা হচ্ছে আপনার কমন নলেজ। আমি এই যে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক নাই, এটা কিন্তু আইনে লেখা নাই, আইনে জাস্ট বলা আছে যেই সমস্ত দেশের সাথে সম্পর্ক আছে সেগুলার প্রেসিডেন্ট, সেগুলা দেশের নাম, সেগুলার জাতীয় পতাকা, এগুলা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। আর যেই দেশগুলাকে স্বীকৃতি দেয় নাই ওগুলা জুডিশিয়াল নোটিসের অন্তর্ভুক্ত না, ওগুলা যদি কোনো মামলা আসে তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের যত টাইম জোন আছে, যেমন ধরেন যে আপনি বাংলাদেশে আছেন GMT+6 আওয়ারে, আরেক আমেরিকাতে আছে আরেক আওয়ারে। যে বিশ্বের বিভিন্ন যে টাইম জোনগুলো আছে, এই যে আমাদের মহাদেশগুলো আছে, সরকারি যে ছুটিগুলো আছে, আমাদের ধর্মীয় যে উৎসবগুলো আছে, এই রিলেটেড জিনিসগুলো হচ্ছে আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। তাহলে আমাদের সময়, মহাদেশ, ছুটি, উৎসব, এগুলা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। 8 নম্বরে বলতেছে যে বাংলাদেশের যে এই যে টেপনার থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের যে সীমারেখা আছে, কত স্কোয়ার ফিট আছে, এই সমস্ত কিছু হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। যেমন ধরেন যে বাংলাদেশ ভারতের সীমান্ত বিনিময় হয়েছে, তো এখন ওই যে কিছু সীমান্ত ভারত থেকে বাংলাদেশে আসছে, আপনি একটা মামলা নিয়ে গেলেন আদালতে, আদালত বলতেছে এটা তো বাংলাদেশের অংশ না। এখন অংশ যে হয়েছে এটা বিচারকের দায়িত্ব, আপনার গেজেট নিয়ে যাইতে হবে না যে এটা অংশ হয়েছে, এটা হচ্ছে বিচারকের দায়িত্ব, সে তথ্যগুলো সংগ্রহ রাখবে যে কোন কোন জিনিসটা বাংলাদেশের অন্তর্ভুক্ত হইল। এরপরে হচ্ছে যদি কোনো দেশের সাথে বা কোনো ব্যক্তির সাথে বাংলাদেশের কি হয়, শত্রুতা শুরু হয়, যেমন ধরেন যে মায়ানমারের সাথে বাংলাদেশের একটা সীমান্ত বিরোধ, এখন যদি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কি হোস্টাইল নেশন হিসাবে ডিক্লার করে, কালকে যদি বাংলাদেশ সরকার অফিসিয়াল গেজেট করে যে আজকে থেকে মায়ানমার আমার শত্রু কান্ট্রি, তো ওই কবে ডিক্লার করলো, কতদিন ছিল, কবে শেষ হইলো, এই টোটাল জিনিসটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে যেই আদালতে আপনি প্র্যাকটিস করবেন, যেই আদালতে বিচারক বসে, বিচারকের দায়িত্ব হচ্ছে সকল বিচারকের নাম ঠিকানা জানা, তার যা সাবঅর্ডিনেট আছে, তার যারা সহকর্মী আছে, সবকিছু, ওইখানে যত প্রকার আরো কর্মকর্তা আছে জুডিশিয়াল কাজের, পাশাপাশি যত অ্যাডভোকেট আছে, এদের নাম ঠিকানা সবকিছু হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। 11 নম্বরে বলতেছে যে বাংলাদেশের সড়ক এবং নৌপথের যত প্রকার নিয়ম আছে এগুলাও জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। এটা আপনার কাছে প্রথমবার একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনি 3-4 বার যদি এটাকে জাস্ট একটু রিভিশন দেন ইজি হয়ে যাবে। প্রথম পাঁচটা তো আমরা কিওয়ার্ড আকারে দিয়ে দিলাম, যে বাংলাদেশের আইন, যুদ্ধের আইন সংসদে পাশ হয়, ওই পাশকৃত আইনটাতে সিল দিয়ে দেন গেজেটেড কর্মকর্তা। আর বাকি 6টাতে আমরা দেখলাম বাংলাদেশ সরকারের যে দেশগুলোকে স্বীকৃতি দিয়েছে ওইগুলার নাম, প্রেসিডেন্ট, তার পতাকা, সময়ের যে বিভাজন, মহাদেশগুলো আছে, ছুটি আছে, উৎসব আছে, বাংলাদেশের সীমারেখা, কোন রাষ্ট্রের সাথে কখন শত্রুতা শুরু হইল, আর হচ্ছে যে আদালতে প্র্যাকটিসটা করা হচ্ছে সবার নাম ঠিকানা, আর সড়ক এবং নৌপথের যে আইনগুলা। এর মধ্যে দুইটা কথা বলা আছে যে বিচারকও তো একটা মানুষ, তারও তো ভুল ভ্রান্তি হইতে পারে, তো এই জন্য শেষে প্রোভাইডেড দ্যাট দিয়ে বলতেছে যে এই জিনিসগুলা আদালত যে কোনো বিশ্বস্ত বই বা রেফারেন্সের সহায়তা নিতে পারে, তার কাছে যদি জানা না থাকে সে যে কোনো প্রকার বুক হোক, অথেন্টিক রেফার করে এগুলা নিতে পারে। আর যদি কোনো কিছু আপনি আদালতকে বুঝাইতে চান যে স্যার এটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত, তাহলে বিচারক আপনারা বলতে পারে যে ঠিক আছে, আপনি দলিলটা নিয়ে আসেন, বইটা নিয়ে আসেন, রেফারেন্সটা নিয়ে আসেন, যে কোন রেফারেন্সে আপনি বলতেছেন এটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত।
তাহলে আমরা যে তিনটা সেকশন পড়লাম, এই তিনটা সেকশন থেকে আমরা যেটা দেখলাম যে আপনাদের মোটামুটি 4 প্রকারের এমসিকিউ হইতে পারে, যেটা আমরা বললাম 4টা এমসিকিউ হইতে পারে। প্রথম দুইটা হচ্ছে যে সরাসরি সেকশন নাম্বার 58, এডমিটেড ফ্যাক্ট, প্রমাণ করার দরকার নাই, কেউ যদি কোনো কিছু স্বীকার করে নেয়। তবে এখানে একটু বিশ্লেষণধর্মী যদি আমরা পড়ি, সেখানে বলতেছে যে বিচারক চাইলে আবার আপনাকে নির্দেশ দিতে পারে। তাহলে এডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই, এটা হচ্ছে জেনারেল রুল। তবে বিচারকের কাছে এই ক্ষমতা আছে, একটা এডমিটেড ফ্যাক্টকে উনি বলতে পারে যে না আপনি প্রমাণ করেন। এইটা জাস্ট একটু বিশ্লেষণ হিসাবে মনে রাখতে পারেন। আর জেনারেল রুলস হচ্ছে কোনো পক্ষ কিছু স্বীকার করলে সেটার প্রমাণ করার দায়িত্ব নাই। যেমন ধরেন যে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, 5 লাখ টাকা পাবেন। এখন আমি যদি বলি যে ঠিক আছে, সে আমার কাছে 5 লাখ টাকা পাবে, তাহলে এই জিনিসটা আর আমার কোনো ইস্যু গঠিত হবে না, বিচার্য বিষয় গঠিত হবে না যে টাকা পাবো কি পাবো না। তখন দেখা যাবে যে কবে পাবো, টাকাটা তামাদিতে বাড়ি হইছে কিনা বা আমি দিছি কিনা সেটা বিচার্য বিষয় হইতে পারে, কিন্তু টাকা দেওয়া হয়েছে কি হয় নাই এটা আর কোনো ইস্যু হবে না। তো ওই জন্য এই জিনিসটা হচ্ছে যে স্বীকৃত বিষয় আমার কি করতে হবে না, প্রমাণ করতে হবে না, সেকশনটা মনে রাখবেন। আর জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আর বিচারিক দৃষ্টিগোচর বিষয়, বাংলা ইংরেজি দুটোই মনে রাখবেন। মাঝে মাঝে ইংরেজিটা কোট আনকোট দিয়ে দেয়, মাঝে মাঝে বাংলাটা দেয়। আর যদি এই 11 প্রকার একান্তই আপনার মনে না থাকে, যেহেতু আপনার টার্গেট হচ্ছে আপনি কি করবেন, 80টা অ্যান্সার করবেন, অ্যাটলিস্ট 11টা জিনিস আছে এতটুকু মনে রাখবেন। কারণ মাঝে মধ্যে আপনার ভুল হইতেই পারে, তো টেনশনের কোনো কারণ নাই, যেহেতু আপনি 100টাতে 100টা অ্যান্সার করবেন না। তো এই তিনটা সেকশন একটা প্যাকেজ, যখনই পড়বেন এই তিনটা একসাথে পড়বেন, না পড়লে একটাও পড়বেন না। এরপরে চলে আসি আমরা ইস্টপল বলে আমরা একটা জিনিস পাবো, যেটা মোটামুটি আমাদের অনেক বিশ্লেষণধর্মী, এটার মধ্যেই 1 ঘন্টার ক্লাস নেওয়া যায়। তো আমরা যেহেতু কাজের কাজটা পড়বো, নর্মালি কিছু জিনিস জানবেন, সেটা হচ্ছে ইস্টপলটা কাকে বলে। এখান থেকে নর্মালি 2 প্রকারের প্রশ্ন হয়, একটা হচ্ছে সেকশন নাম্বার জিজ্ঞেস করে কত ধারায় আছে, দ্বিতীয় হচ্ছে এই ইস্টপলের পিছনের কাহিনী বর্ণনা করে, যেটা এই আইনের মধ্যে দেওয়া নাই। তো ওই যেটা দেওয়া নাই সেটাই আমরা আগে পড়ি। স্ট্যাপল মানে হচ্ছে, যেমন ধরেন যে আপনি আমাকে বললেন যে ভাই আমি এই কলমটা বিক্রি করব, আমি বললাম যে ঠিক আছে ভাই আমি নিব, এই নিব বলে আপনাকে টাকাও দিলাম, এখন আপনি এর বিক্রি করবেন না, তো আপনি কি এরকম করতে পারেন কিনা? তো আইন বলতেছে যে না, আপনি এরকম করতে পারেন না, যেহেতু আপনি একটা জিনিস অফার করছেন, আমি ওই অফার গ্রহণ করছি, বিনিময়ে আপনাকে কিছু দিচ্ছি, আপনাকে এখন এটা বিক্রি করতেই হবে। এটাই হচ্ছে মূলনীতি। তো 1 নম্বরে হচ্ছে যে আপনার এমসিকিউ যদি 4টা অপশন থাকে, এটা একটা থাকতে পারে যে স্টপলের ক্ষেত্রে নিচের কোনটা সত্য। 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে একটা এভিডেন্স অ্যাক্টের একটা, আমরা যদি বলি ডক্টর আইন বা প্রসিদ্ধ রীতি, তাহলে স্টপল হচ্ছে সাক্ষ্য আইনের একটা নীতি। স্টপলটা শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কোনো ফৌজদারি মামলাতে স্টপল চলে না। এই স্টপলটা শুধু আমাদের একটা ঘটনাগত বিষয়, এটা কোনো আইনগত বিষয় না। এরপরে হচ্ছে বাংলাদেশে যদি কোনো প্রচলিত প্রকাশ্য কোনো আইন থাকে, তাহলে এই স্টপল কাজে আসবে না। যেমন 2টা উদাহরণ যদি আমরা দিই, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার সম্পত্তি আছে, আপনি ভাই হিসাবে আপনি পাবেন, আপনার বোনও পাবে। এখন আপনার বোন যদি বলে যে ঠিক আছে ভাই আমি সম্পত্তি নিব না, সব আপনি রাখে দেন, মৌখিকভাবে সে বলল, তো এখন সে পরবর্তীতে অস্বীকার করতে পারবে না, এটা স্বাভাবিকভাবে আমরা ধরবো। কিন্তু আইন হচ্ছে কি, যে বাবার সম্পত্তি মেয়ে তার অংশ মোতাবেক পাবেই পাবে। তো তখন আর ওই যে স্টপলটা কাজ করবে না, মানে যেখানে আইন বিদ্যমান সেখানে স্টপলের কোনো দাম থাকবে না। বর্তমানে জায়গা জমি আপনি আমার সাথে বিক্রি করলে বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এখন যদি শুধু মৌখিকভাবে চুক্তি করে টাকা দেন, পরে যদি আমি বিক্রি না করি, আমার বিরুদ্ধে স্টেপল কাজ করবে না, কারণ প্রকাশ্য আইন ছিল দলিলটা রেজিস্ট্রেশন করা, আপনি করেন নাই। তো এই জন্য বলতেছে যে এটা প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না। এরপরে যেটা হচ্ছে যে স্টেপল কত প্রকার, এইটাও আসতে পারে আপনার, যদিও এখানে কিন্তু দেওয়া নাই, আমাদের সাক্ষ্য আইনে দেওয়া নাই, কিন্তু স্টেপল থেকে গত বছরের প্রশ্নগুলা দেখলে বিশ্লেষণ ধর্মী আসে। নর্মালি যেমন স্টেপল 3 প্রকার হয়, একটা হচ্ছে যে বাই রেকর্ড, আপনি কোনো একটা এভিডেন্স দিলেন, কোনো একটা সাক্ষ্য দিলেন, ওইটা রেকর্ডের অন্তর্ভুক্ত হয়ে গেল, অতএব আপনি স্টপলে বাড়িতে হইতে পারেন। 2 নম্বর হচ্ছে ওই যে স্টপল বাই ডিড, আপনি কোনো চুক্তি করলেন লিখিত আকারে, তখন আপনি ওই চুক্তির বিপরীতে বাড়িতে হবেন। আরেকটা হচ্ছে স্টপল বাই কন্ডাক্ট, আচরণের মাধ্যমে হইতে পারে। তো আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, স্টপল 3 প্রকার। এরপরে হচ্ছে যে স্টপলের উপর ভিত্তি করে কোনো মামলা দায়ের করা যায় না, অনলি স্টপলের উপর ভিত্তি করে কোনো মামলা দায়ের করা যায় না, এটা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্ট।
সর্বশেষ হচ্ছে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। যেমন আমরা এভিডেন্স অ্যাক্টের মধ্যেই যে যখন 31 ধারা পড়বো সেখানে বলা আছে আমাদের, সেখানে দেখবেন যে এডমিশন দেওয়া আছে যে এডমিশন নট যে কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ অ্যাজ এ স্টপল। তার মানেটা হচ্ছে কি, এই স্টপলটা কোনো চূড়ান্ত প্রমাণ না। এই যে কয়টা আপনি পাবেন এগুলো আপনি বইয়ের মধ্যে কিন্তু পাবেন না। তো এইটাই হচ্ছে আপনার বোঝার জিনিস, বাকিটা বইয়ে দেওয়া আছে অ্যাজ ইট ইজ। তাহলে আবার যদি আমরা রিক্যাপ করি, স্টেপল হচ্ছে সাক্ষ্য আইনের একটা নীতি, প্রসিদ্ধ নীতি বা ডক্টর আইন বলতে পারেন। এটা শুধু সিভিল লিটিগেশনে প্রযোজ্য, এটা শুধুমাত্র আমাদের ইস্যু অফ ফ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যদি কোনো এক্সপ্রেস ল বিদ্যমান থাকে স্টপল কাজ করে না। স্টপল 3 প্রকারের হইতে পারে, বাই রেকর্ড, বাই ডিড, বাই কন্ডাক্ট। আর স্টপলের উপর ভিত্তি করে কোনো আসলে দেওয়ানি স্যুট আমার কি করা যাবে না, আমি দায়ের করতে পারবো না। আর স্টেপল কোনো কনক্লুসিভ প্রুফ না। এখন আসি আমরা 3টে সেকশন পাবো। 115 এখানে ডেফিনেশন দেওয়া আছে। 116 বলে যে আমাদের ইমুভেবল প্রপার্টি মানে স্থাবর সম্পত্তির বিষয়ে কিছু উদাহরণ দেওয়া আছে যে স্থাবর সম্পত্তিতে স্টেপল এভাবে কাজ করে। আর 117তে আমাদের অস্থাবর সম্পত্তিতে স্টেপল কিভাবে কাজ করে তার 3টা উদাহরণ দেওয়া আছে। তাহলে 3টা সেকশনে আপনি পড়বেন কি, 115তে ডেফিনেশন, 116তে তার কিছু উদাহরণ যেটা ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর 117তে কিছু মুভেবল প্রপার্টির ক্ষেত্রে স্টেপল। এখন আমরা ডেফিনেশনের ক্ষেত্রে বিস্তারিত যাব না, শুধু উপাদানটা মনে রাখবো। তো বলতেছে যদি আপনার কোনো প্রকার ডিক্লারেশন মানে ঘোষণা, যেমন আমি কলমটা বিক্রি করব, আপনি একটা ঘোষণা দিলেন, অথবা আপনি কোনো একটা অ্যাক্ট বা কাজ করলেন, অথবা আপনি কোনো কাজ থেকে বিরত থাকলেন, এই 3টা কাজ, কোনো ডিক্লারেশন, কোনো অ্যাক্ট, কোনো ওমিশন মানে কোনো ঘোষণা, কোনো কাজ করা, কোনো কাজ থেকে বিরত থাকা আপনি করলেন। উদ্দেশ্য হচ্ছে আপনি অপর ব্যক্তিকে একটা জিনিস বিশ্বাস করাচ্ছেন, আর সেই ব্যক্তি আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে কিছু একটা কাজ করলো। যেমন আমরা বললাম, আপনি বললেন আপনার এই জমিটা আপনি বিক্রি করবেন। এখন আমি বললাম যে ঠিক আছে ভাই আমি নিব, আপনাকে কিছু আমি টাকা পয়সাও দিলাম। তো পরবর্তীতে আপনি অথবা আপনার উত্তরাধিকারী যারা আসবে আপনার মাধ্যমে, এরা যদি অস্বীকার করতে চায় যে আমি বিক্রি করব না, তখন স্টেপলে বাড়িতে হবে। তো এইটা হচ্ছে আমাদের স্টেপল। তাহলে 115 সেকশন নাম্বারটা মনে রাখবেন, ডেফিনেশন দেওয়া আছে, আর উপাদান হচ্ছে 3টা, ডিক্লারেশন, অ্যাক্ট, ওমিশন, ঘোষণা, কাজ অথবা বিরতি। এখন দেখি যে আমরা 116তে স্টেপলটাকে বাস্তবে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই যে আপনি যে বাসায় ভাড়াটিয়া হিসাবে আছেন, ওই যার কাছ থেকে বাড়ির আপনি ডিড করে ভাড়াটা নিয়েছেন, ওই মালিকের মালিকানা অস্বীকার করার আইনগত কোনো অধিকার আপনার নাই। তো এই জন্য আইনের ভাষায় বলে যে ওয়ান্স এ টেনেন্ট অলওয়েজ এ টেনেন্ট, একবার ভাড়াটিয়া সারা জীবনই আপনি ভাড়াটিয়া। ভাড়াটিয়া হিসাবে থেকে আপনি ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না। মানে যে আপনাকে অধিকারটা দিছে থাকার, তার অধিকার নিয়ে প্রশ্ন করার আপনার কোনো অধিকার থাকবে না। এটা হচ্ছে একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে যে স্থাবর সম্পত্তির লাইসেন্স। এই যে যারা ধরেন যে আপনি কক্সবাজারে গেলেন, ভালো একটা হোটেলে থাকলেন, একটা ইমুভেবল প্রপার্টিতে আপনাকে থাকার অধিকার দিচ্ছে, তো এটাকে বলে যে ইমুভেবল প্রপার্টির লাইসেন্স। এর বিপরীতে আপনি কি করেন, ট্যারিফ প্রদান করেন। যে আপনি ওই গ্রামীণ ফোন, রবি, যে আপনি টাকা রিচার্জ করেন, এই দেখবেন যে আইনগত বিজ্ঞপ্তিগুলো যখন থাকে, তারা আমরা যে বলি যে প্রতি কলে তারা টাকা বাড়াইছে, আইনের ভাষা হচ্ছে ট্যারিফ তারা বাড়াইছে। তার মানেটা কি, আপনি একটা জিনিস ব্যবহার করতেছেন, এর বিপরীতে যেই যেই জিনিসটা প্রদান করতেছেন এটার নাম হচ্ছে ট্যারিফ। তো এই জন্য আমরা আবাসিক হোটেলগুলোতে থেকে যেই বিপরীতে যে জিনিসটা প্রদান করেন, আইনগত নাম হচ্ছে তার ট্যারিফ প্রদান করেন। এখন যে আপনাকে ওই হোটেলে থাকার অনুমতিটা দিচ্ছে, আপনি তার মালিকানা অস্বীকার করতে পারবেন না। তাহলে 116তে হচ্ছে ইমুভেবল প্রপার্টি, যার কাছ থেকে অনুমতি পাইছেন তার মালিকানা নিয়ে কথা বলতে পারবেন না, বললে স্টেপলে আপনি বাড়িতে হবেন। আর 117তে বলে মুভেবল প্রপার্টি। 1 নম্বরে হচ্ছে যদি আমরা বলি যে আপনি বিল অফ এক্সচেঞ্জ বোঝার জন্য আমরা চেক ব্যবহার করি, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি একটা চেককে ইস্যু করছেন আমার নামে। এখন আমি এই অথরিটি আমার কাছে নাই, আমি বলবো যে এই চেকটা ইস্যু করার মতো ক্ষমতা আপনার নাই, এটা আমি বলতে পারবো না। তবে আমি অপোজিট পক্ষে বলতে পারবো যে এই স্বাক্ষরটা জাল, এতটুকু অধিকার আছে, কিন্তু আপনার ওই চেকে স্বাক্ষর করার অথরিটি নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে আমার বিল অফ এক্সচেঞ্জ। 2 নম্বরে হচ্ছে বেইলমেন্ট।
এখন বেইলমেন্ট শব্দটা যদি আপনি চুক্তি আইন যদি পড়ে আসেন তাইলে বুঝবেন। স্বাভাবিকভাবে আপনি ধরেন যে আপনার বন্ধু আপনার কাছ থেকে আপনার মোটরসাইকেলটা 1 ঘন্টার জন্য নিয়ে গেল, এইটা হচ্ছে একটা বেইলমেন্ট চুক্তি। সে আপনার কাছে চাইছে, আপনি এগ্রি করছেন, মোটরসাইকেলটা 1 ঘন্টার জন্য দিছেন, একটা মৌখিক চুক্তি, আইনের ভাষায় এর নাম হচ্ছে বেইলম্যান। ঈদের সময় আপনি বাসায় যাচ্ছেন, আপনার শহরের বাসার যাবতীয় যে ধরেন যে বাগান রাখছেন, কিছু মূল্যবান জিনিস আছে, পাশের বাসার ওনার কাছে রাখছেন উনি, এই যে চুক্তিটা এর আইনের ভাষায় এর নাম হচ্ছে বেইলমেন্ট। তো ওই বেইলমেন্টের ক্ষেত্রে বলতেছে যে যাকে আপনি জিনিসটা রাখতে দিচ্ছেন সে কোনোদিন আপনার মালিকানা অস্বীকার করতে পারবে না। মানে আপনি ওই যে ঈদের ছুটি কাটায় গেলেন, এখন ওই যার কাছে রাখছেন সে বলতেছে যে আপনি তো এটা মালিক না, এটা সে বলতে পারবে না। তবে তার বিপরীতে সে বলতে পারবে একটা জিনিস, যে আপনার চাইতে অধিকতর টাইটেল প্রাপ্ত ব্যক্তি আছে, আপনি আমাকে জিনিসটা দিচ্ছেন রাখতে, আমি আপনার মালিকানা অস্বীকার করতে পারবো না, কিন্তু এই কথা আমি বলতে পারবো যে এই জিনিসটার হকদার করিম সাহেব বেশি আপনার চাইতে, এইটা আমাকে আইনে অধিকার দেয়। আর সর্বশেষ হচ্ছে আমাদের অস্থাবর সম্পত্তির লাইসেন্স। যেমন ধরেন যে রাজশাহীর দিকে ভালো আম হয়, দিনাজপুরে ভালো লিচু হয়, তো কোম্পানিগুলো কি করে বা যারা ব্যবসা করে এরা ওই আমগুলা পাকার আগেই ওই বাগানটা কিনে নেয়, কিনে নিয়ে সেখান থেকে কি করে তারা ওই লিচুগুলা আমগুলা পাড়ে। তো এইটা হচ্ছে একটা অস্থাবর সম্পত্তির নেওয়ার লাইসেন্স। তাহলে এই লাইসেন্সটা আপনি যার কাছ থেকে পাইছেন ওই বাগান মালিকের মালিকানা অস্বীকার করার আপনার ক্ষমতা নাই। তাহলে আমরা এই 3টা সেকশন যেইভাবে আপনি পড়বেন বলে দিলাম। 1 নম্বর হচ্ছে যে আপনি 115তে ডেফিনেশনটা মনে রাখবেন, যে কোনো ডিক্লারেশন, কোনো কাজ, কোনো বিরতি যদি অপর পক্ষকে বিশ্বাস করায় কোনো জিনিস, তার বিপরীতে উনি আপনার জন্য কোনো কাজ করেন, তখন আপনি যে ঘোষণাটা দিয়েছেন ওইটা থেকে আপনি পিছনে ফিরতে পারবেন না। আর আমরা 115তে দেখেছি আমাদের ইমুভেবল প্রপার্টি রিলেটেড হচ্ছে ভাড়াটিয়া যদি হিসাবে কোথাও যান সারা জীবন আপনি ভাড়াটিয়াই থাকবেন। মালিকানা অস্বীকার করতে হলে প্রথমে আপনি ভাড়াটিয়া হিসাবে এক্সিট করতে হবে, আপনি আর ওই বাসা ভাড়া থাকতে পারবেন না। তখন আপনি দাবি করবেন যে এই বাসা আমার। যতদিন ভাড়াটিয়া আসতেন আপনার এই কথা আইনগতভাবে বলার অধিকার নাই যে আমি এই সম্পত্তির মালিক। আর যখনই কোনো স্থাবর সম্পত্তি আপনি ব্যবহারের লাইসেন্স পান, যেমন কোনো হোটেলে থাকেন, ওই হোটেলের মালিকের মালিকানা আপনি অস্বীকার করতে পারবেন না। আর 117তে 3টা জিনিস আছে, একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, একটা হচ্ছে আমাদের বেইলমেন্ট, একটা হচ্ছে আমাদের লাইসেন্স। এই 3টাও আপনি যার কাছ থেকে পাবেন অস্বীকার করতে পারবেন না। তাহলে আমরা আরেকটা দ্বিতীয় কনসেপ্ট দেখলাম, সেটা ছিল আমাদের কি স্টেপল। এর বাইরে নর্মালি স্টেপলের থেকে আসার মতো আর কিন্তু কিছুই নাই। এরপরে চলে আসি আমরা বার্ডেন অফ প্রুফ। একটা মামলা কে প্রমাণ করবে? আদালতে দেখবেন, আদালতে বেশি কথা বলার চাইতে আপনি যদি নীরব থাকেন আপনার জন্য সুবিধা। বাস্তব আদালতে প্র্যাকটিসে গেলে আপনি যত নীরব থাকবেন তত আপনি সুবিধা পাবেন, যত বেশি কথা বলবেন তত আপনার সমস্যা। তো এই জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমরা প্রথমে কি করছি, যেটা আমার প্রমাণ করতে হবে না ওইটা আমি বের করে ফেলে দিছি, আর কিছু যেটা আমি বললে ফেঁসে যাব ওইরকম কথা থেকে আমি নীরব থাকলাম। এখন আসি আমরা কোন জিনিসটা আমি প্রমাণ করব। তো এমসিকিউতে আমার যেটা আসতে পারে সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ কত ধারায় আছে। তো আপনি বলবেন যে ভাই টোটাল চ্যাপ্টারটার নামই তো বার্ডেন অফ প্রুফ, কিন্তু এর 1 নম্বর যেই সেকশন 101, এটা জেনারেল লাইন বর্ণনা করে যে প্রতিটা মামলায় বার্ডেন অফ প্রুফ তার কাছে যে কোনো ফ্যাক্টের অস্তিত্ব দাবি করবে, যে কোনো প্রতিকার চাইবে, যে কোনো প্রকার কিছু সে সুবিধা চাইবে, তাকে সেটা প্রমাণ করতে হবে। তাহলে আইনের জেনারেল নিয়ম হচ্ছে আপনি যখন কোনো অধিকার চাইবেন, প্রতিকার চাইবেন, কারো শাস্তি চাইবেন, টাকা পয়সা চাইবেন, আপনাকেই মামলাটা প্রমাণ করতে হবে। এটা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার বেসিক রুল। আর 102-এ তার ব্যতিক্রম বর্ণনা করে। তাহলে 101-এ ছিল আমাদের জেনারেল রুল বার্ডেন অফ প্রুফ, আর 102-এ বলে যে ওনার্স অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফটা জীবনে কোনোদিন চেঞ্জ হবে না, শিফট হবে না, মানে ওইটা যেটা আছে আমার ওই রকমই থাকবে। সরি, আমাদের যেই জিনিসটা উল্টা হচ্ছে যে বার্ডেন অফ প্রুফটা মাঝে মধ্যে কি হইতে পারে, আপনার চেঞ্জ হইতে পারে, কিন্তু এই যে ওনার্স অফ প্রুফ আসছে এটা চেঞ্জ হবে না। এটা কেমন? যেমন ধরেন যে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, যাবতীয় সাক্ষ্য প্রমাণ দিয়েছেন, এখন আদালত যদি একটা জাজমেন্ট দেয়, যদি আমি হেরে যাই, আমি যদি কিছু না বলতে পারি তাহলে আমি হেরে যাব। আপনি তো আপনার তথ্য উপাত্ত দিচ্ছেন, এখন আমি যদি নীরব থাকি তাহলে আমার বিপক্ষে যাবে। তো 102 বলতেছে যে বাই ডিফল্ট তখন আমার উপর ওনার্স অফ প্রুফ চলে আসে, যে প্রমাণের দায়ভার আমার উপর বর্তাচ্ছে। আইনের ভাষায় বলে যে যে সাক্ষ্য দিয়ে যদি কোনো পক্ষই সাক্ষ্য না দেয়
আদালতের রায় যিনি ক্ষতিগ্রস্ত হবেন, যিনি হেরে যাবেন, যার বিপক্ষে যাবে, ওনার্স অফ প্রুফ তার উপর। তাহলে 1 আর 2 আপনি পাশাপাশি রাখতে পারেন এইরকম, যেটা আমরা যদি বলি যে আধুনিক ভাষায় বলে যে একটা হচ্ছে যে আপনার এই হচ্ছে আপনার যদি আমরা বলি যে সাপোর্ট লেভেল, এই হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। মানে যিনি মামলা করলেন উনি এইখানে আসলো, উনি প্রমাণ করবেন সবকিছু এই পর্যন্ত। আপনার কাছে আসা মাত্রই যদি আপনি নীরব থাকেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনাকে তখন আবার উপরের দিকে ঠেলে দিতে হবে। তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই থাকবে। এই দুটো হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের বেসিক রুল। তাহলে 101 আর 102 পরীক্ষায় আপনার যেটা আসতে পারে, একটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ কত ধারায় আছে, তাহলে 101। ওনার্স অফ প্রুফ কত ধারায় আছে, 102। আর প্রতিটার মধ্যেই এখানে আপনার বেয়ার একটা এখন আপনার কাজে আসবে। প্রতিটার মধ্যেই 2টা করে উদাহরণ দেওয়া আছে, দেখেন এ আর বি করে সবগুলাতেই আছে। আপনার দায়িত্ব হচ্ছে ওই উদাহরণগুলো একটু দেখবেন, ওই উদাহরণগুলাই কোট আনকোট দিয়ে আপনাকে এমসিকিউটা করে। তাহলে এই 101 থেকে নিয়ে 112 পর্যন্ত প্রতিটার মধ্যে উদাহরণ পাবেন, বইয়ে দেওয়া আছে বেয়ার একটা, ওইটা একটু দেখে নেবেন। এখন আসি 103। এটা বলতেছে যে পার্টিকুলার একটা ফ্যাক্ট, কোনো একটা ঘটনা, কোনো একটা জিনিস কেউ যদি আদালতকে বিশ্বাস করাইতে চায়, অ্যাজ এ এভিডেন্স হিসেবে সে দিতে চায়, তাহলে ওইটা প্রমাণের দায়ভার কার? এ দুটো কিন্তু আমাদের ছিল কি জেনারেল রুলস। এখন আমরা যাই কিছু পড়বো সব কিছু ব্যতিক্রম। এ দুটো ছিল আমাদের জেনারেল লাইন, এগুলো হচ্ছে সব ব্যতিক্রম। তো বলতেছে যে একটা পার্টিকুলার ফ্যাক্ট যদি কেউ আদালতকে বিশ্বাস করাইতে চায়, তাহলে কে প্রমাণ করবে? বলতেছে যে যে দাবি করতেছে ওই ফ্যাক্টটা, যে ওইটার মাধ্যমে প্রতিকার চায়, যে ওইটার মাধ্যমে সুবিধা নিবে, ওইটা তাকেই প্রমাণ করতে হবে। এরপরে 104। 104-এর ক্ষেত্রে হচ্ছে যে নর্মালি একটা জিনিস বুঝবেন, আপনি 10টা সাক্ষী দিলেই আদালত নিবে না, প্রতিটা সাক্ষ্য আদালতের কাছে গ্রহণযোগ্য হইতে হবে। আপনি যে সাক্ষ্যগুলা দিচ্ছেন এগুলা গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা বিচারক নির্ধারণ করবে। এখন 104-এ যেটা বলতেছে যে আপনি এমন একটা সাক্ষী আদালতের কাছে নিতে চাচ্ছেন, আইনগতভাবে আপনি বাধ্য এইটা নেওয়ার আগে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে। কেমন? যেমন ধরেন যে একজন ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় সে তার মৃত্যুর কারণ বলে গেছে, ডাইং ডিক্লারেশন যেটা আমরা বলি। এখন আপনি এটাকে অ্যাজ এ এভিডেন্স হিসাবে আদালতে দিবেন যে এই ব্যক্তি ডাইং ডিক্লারেশন। আদালত আপনাকে কাউন্টার প্রশ্ন করবে, ওই ব্যক্তি যে মারা গেছে তাকে সেটা তো আগে প্রমাণ করেন। কারণ ব্যক্তি যদি জীবিত থাকে ওইটা ডাইং ডিক্লারেশন হয় না। তো ওই জন্য আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে তার ডেথ সার্টিফিকেট আদালতে দেওয়া, ওইটা আপনাকেই করতে হবে। আগে প্রমাণ করতে হবে ব্যক্তি মারা গেছে, তারপরে ওই ডাইং ডিক্লারেশন এডমিট হবে। তো এই জন্য 104-এ ওই কথাটাই বলে ঘুরিয়ে পেঁচিয়ে যে আপনি যদি কোনো একটা এভিডেন্স দিতে চান আর আইন বলতেছে যে এইটা নেওয়ার আগে আরেকটা জিনিস প্রমাণ করেন, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে যে এই ঘটনাটা এরকম ঘটছে। 105টা নর্মালি মনে থাকবে না, তাহলে আপনি ওই পেনাল কোডের আপনি 75 থেকে 106 মনে রাখবেন, জেনারেল এক্সেপশন। আপনি বলতেছেন যে আপনি পাগল, আপনি 9 বছরের কম, আপনি ইমেচিউর, আপনি ইনটক্সিক ছিলেন, আপনার সম্মতি ছিল, মানে আপনি ব্যতিক্রম দাবি করে আপনি সুবিধা নেবেন যে আপনি অপরাধ করেন নাই। তো 105-এর জেনারেল নিয়ম হচ্ছে বিচারক ধরে নিবে এইরকম কোনো এক্সেপশন বলতে কোনো ঘটনা ঘটে নাই। মানে আইনে যে এক্সেপশন দেওয়া আছে ওই অবস্থাটা সৃষ্টি হয় নাই, এটা বাই ডিফল্ট বিচারক ধরবে। আর আপনাকেই প্রমাণ করতে হবে যে না, আপনি যে ব্যতিক্রমটা দাবি করতেছেন তার কন্ডিশন ফুলফিল হচ্ছে। মানে ওই ব্যক্তি আসলেই পাগল, আপনি আসলেই নেশাগ্রস্ত ছিলেন অপরাধটা করার সময়, আপনার বয়স আসলেই 9 বছরের কম, তখন গিয়ে বিচারক আপনাকে সুবিধা দিবে। কিন্তু প্রথমেই বিচারকের যে জিনিসটা থাকবে যে এই বাচ্চার বয়স 9 বছরের বেশি, আপনি পাগল না, এই ধারণা নিয়ে আপনাকে কাউন্টার প্রশ্ন করা হবে, তখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে না, আপনি 105 ধারার যে এক্সেপশন আছে এইগুলোর মধ্যে আপনি যত কন্ডিশন আছে ফুলফিল করেন। সর্বশেষ 106, এটাতে বলে যে কোনো একটা ঘটনা যদি কারো স্পেশাল নলেজে থাকে যেটা অন্য কেউ জানে না, ওই রিলেটেড ঘটনা যদি হয় ওটা যেই ব্যক্তির জ্ঞানটা আছে তারই প্রমাণ করতে হবে। একদম সিম্পল উদাহরণ, ওই যে ট্রেনের টিকিট, ধরেন আপনি ট্রেনের টিকিট কাটছেন, এখন টিটিআরসে চেক করার জন্য আপনার কাছে টিকিট নাই, বার্ডেন অফ প্রুফ এখন আপনার কাছে, কারণ আপনি জানেন টিকিট নিছেন কি নেন নাই। তো এইরকম যেই জিনিসটার স্পেশাল নলেজ কারো কাছে আছে, ওইটা যেই ব্যক্তির কাছে আছে তাকেই প্রমাণ করতে হবে। তাহলে আমরা 101 থেকে 6 পর্যন্ত এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বিস্তারিত না গিয়ে আপনি প্রয়োজনে 1 বাই 1 এক কিওয়ার্ড আকারে পড়বেন, যে যে মামলা করবে সে প্রমাণ করবে 101,
আদালতের রায় যে হেরে যাবে সে প্রমাণ করবে 102, পার্টিকুলার ঘটনা যে জানে সে প্রমাণ করবে 103। যদি একটা জিনিস অ্যাডমিসেবল করাইতে চায় আর আইন যদি বলে আরেকটা জিনিস প্রমাণ করেন, তাহলে যে অ্যাডমিসেবল করতে চাবে তাকেই প্রমাণ করতে হবে। আর 105-এ বলে যে আপনি কোনো এক্সেপশন দাবি করলে আদালত বলবে যে আপনি ওই অবস্থার মধ্যে পড়েন না, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি ওই অবস্থার মধ্যে পড়েন, এক্সেপশনের সুবিধা আপনি পাবেন। আর 106 স্পেশাল যদি কোনো নলেজ রিলেটেড বিষয় হয়, তাহলে ওই নলেজটা যার আছে ওইটা তাকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ ঘটনা এরকম ঘটছে। তাহলে 101 থেকে 106 পর্যন্ত এইভাবে প্রতিটাই পড়বেন উদাহরণগুলা সহ। প্রতিটার মধ্যেই এ বি করে 2টা করে উদাহরণ দেওয়া আছে, ওটা আপনার জাস্ট বোঝার জন্য। এখন আসি সবচেয়ে কম ইম্পর্টেন্ট, তারপরও পড়ি, সেটা হচ্ছে ব্যক্তির জীবিত থাকার সময়কাল। এখানে 2টা সেকশন আছে, এই জন্য কনফিউশন সবার মাঝেই লাগে যে 2টা কেন। নর্মালি কথা হচ্ছে আইনের স্বাভাবিক নিয়ম হচ্ছে একজন ব্যক্তি প্রতিদিন যাদের সাথে চলে ঘোরাফেরা করে, এই ব্যক্তিকে যদি আমরা গত 30 বছরের মধ্যে যদি দেখি তাইলে সে জীবিত। 30 বছর অতিক্রম করলে সে মৃত। তাহলে 107-এর বেসিক নিয়ম হচ্ছে যে একজন ব্যক্তি 30 বছর জীবিত থাকে, চাই আপনি তাকে দেখেন অথবা না দেখেন। এখন কথা হচ্ছে যে যেই ব্যক্তি আসে দাবি করবে যে এই ব্যক্তি তো মৃত, তাহলে এটা তাকেই প্রমাণ করতে হবে, কারণ 30 বছর পর্যন্ত ব্যক্তি জীবিত। এখন আপনি বলতেছেন না সে তো মারা গেছে, তাহলে এই যে মারা গেছে এটা প্রমাণের দায়িত্ব যে দাবি করবে যে উনি মারা গেছেন, তাহলে 107 বলতেছে যে ওইটা তাকে প্রমাণ করতে হবে। এমসিকিউতে আপনার ওই 30 বছর সময়টা আসতে পারে। আর এর বিপরীতে হচ্ছে 108। 108-এ বলতেছে যে আইন ধরে নিবে যারা স্বাভাবিকভাবে আপনি যাদের সাথে চলাফেরা উঠানামা করেন, যদি গত 7 বছর যাবৎ তাদের সাথে আপনার কোনো যোগাযোগ না থাকে, তাদেরকে আপনি না জানান, কোনো যদি যোগাযোগ না খবর যদি না পাওয়া যায়, আইনের দৃষ্টিতে আপনি তখন মৃত। যে দাবি করবে যে না উনি তো জীবিত, তখন যে দাবি করতেছে জীবিত তাহলে সে প্রমাণ করবে। আগেরটাতে ছিল কি যে দাবি করবে মৃত, আর এটাতে হচ্ছে যে দাবি করবে জীবিত, দুইটা কিন্তু জাস্ট কাউন্টার আর কিছুই না। এরপরে চলে আসি আমরা 109, এখানে একদম কিছুই নাই, জাস্ট কোনো সম্পর্ক যদি কেউ অস্বীকার করে তাহলে যে অস্বীকার করবে সম্পর্ক প্রমাণের দায়িত্ব তার। 110টা গতবারে ছিল, এবার তো আর আসবে না, এটা হচ্ছে দেওয়ানি মামলার মেরুদণ্ড হচ্ছে 110। নর্মালি স্বাভাবিক নিয়ম হচ্ছে যিনি যেখানে দখলে আছেন উনি সেখানে দখলে থাকবেন, এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস। যেই সম্পত্তির যে ব্যক্তি দখলে আছে উনিই দখলে থাকবেন, এটা হচ্ছে স্বাভাবিক আইন। এখন আপনি যদি বলেন না এই জমিটার মালিক আমি, তাহলে বার্ডেন অফ প্রুফ আপনার কাছে, আপনিই প্রমাণ করবেন কোন দলিলে কিভাবে মালিক। নর্মালি দেখবেন যে গ্রামাঞ্চলে সালিশ বসলে আপনারে বলে যে ভাই আপনি জমি দখলে আছেন, কি দলিল মূলে আছেন আপনি দেখান, কিন্তু সাক্ষ্য আইনের 110 বলে যে আপনি দেখাইতে বাধ্য না। যে ব্যক্তি দাবি করবে যে এই জমি আমি, তাহলে সেই প্রমাণ দেখাবে যে কিভাবে সে মালিক। যিনি দখলে আছেন উনি প্রমাণ দেখাইতে বাধ্য না। তো এই থিওরিটা কিন্তু আপনি বাস্তব জীবনে দেওয়ানি মামলায় কাজে লাগাইতে পারবেন। বাংলাদেশে 100-র মধ্যে 70% দেওয়ানি মামলা একদিনই খারিজ হবে যদি আইনজীবী জাস্ট একটু চালাক হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দখল থাকে না, 60 বছর পরে মামলা করে বসে আছে, 40 বছর পরে মামলা করে বসে আছে, মামলা চলতেছে। আইনজীবী চাইলে 1 মাসে মামলা খারিজ করে দিতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে আইনজীবীরাও চিন্তা করে যে প্রতি শুনানিতে তো আমি টাকা পাবো 1000, তো সমস্যা কি, চলুক, আমার তো আর কিছু আসে যায় না। এরপরে আসি 111। এইটাতে আপনি চিন্তা করবেন যে আপনি অ্যাডভোকেট, আপনার একজন মক্কেল, দুইজনের মধ্যে কোনো কথোপকথন হয়েছে, কোনো একটা চুক্তি হয়েছে, কোনো লেনদেন হয়েছে, তখন সেখানে যে কোনো এক পক্ষ ক্ষতি হয়েছে, মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নর্মাল নিয়ম আমরা কি জানি, মক্কেল যদি মামলা করে সেটা তাকেই প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ করতে বাধ্য না। কিন্তু 111 বলে যে না, যদি কোথাও কোনো অ্যাক্টিভ কনফিডেন্সের বিষয় থাকে, যেমন ছাত্র শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক, অ্যাডভোকেট এবং মক্কেলের মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্কগুলোতে যেটা হয় যেমন বাবা ছেলের সম্পর্ক, নর্মালি চিন্তা করে কি মক্কেল চিন্তা করে আমার অ্যাডভোকেট আমার সাথে কোনো 2 নাম্বারই করবে না, উনি আইন সব কিছু ভালো জানে। ছাত্র শিক্ষক যেই জিনিসটা চিন্তা করে আমার শিক্ষক আমার ক্ষতি চাবে না, ছেলে চিন্তা করে আমার বাবা কোনো ক্ষতি চাবে না, মানে এখানে একটা অ্যাক্টিভ কনফিডেন্স আছে। এখন এই রিলেটেড যদি কোনো মামলা দায়ের হয় তখন বার্ডেন অফ প্রুফটা শিফট করে যায়, তখন যে মামলা করছে তার উপর থাকে না, তখন ওই বাবাকে প্রমাণ করতে হবে, শিক্ষককে প্রমাণ করতে হবে, অ্যাডভোকেটকে প্রমাণ করতে হবে ঘটনা এরকম ঘটে নাই।
কেমন হয়েছে, যেমন ধরেন যে এক বোনে অ্যাডভোকেট কি করলো, একজন হিন্দু যে বিধবা মহিলাকে একটা মামলার বিষয় বললো যে আপনার সম্পত্তিটা আপনি আমাকে কি করে দেন, বিক্রি করে দেন। পরবর্তীতে যখন মামলাটা শেষ হবে তারপর আমার কাছ থেকে আবার নিয়ে নিয়েন, তাইলে আপনি মামলা থেকে পার পাবেন। তো এই হিন্দু মহিলা, সে একজন মক্কেল, আপনি একজন অ্যাডভোকেট, সে আপনারে বিশ্বাস করে ট্রান্সফার করে দিছে। পরবর্তীতে আর আপনি তার জমিটা দিচ্ছেন না। এখন সে যখন মামলা করবে, নর্মাল নিয়মে 101-এ কি পড়তো, যে মামলা করবে সে প্রমাণ করবে। কিন্তু 111-তে পড়ার কারণে এখন অ্যাডভোকেট সাহেবকে প্রমাণ করতে হবে যে এর মধ্যে ঘটনাটা কি ঘটছিল, কেন উনি সংক্ষুব্ধ আপনার বিরুদ্ধে মামলা করলেন। উনি যে কথাটা বলতেছেন আপনিই প্রমাণ করেন যে এরকম ঘটে নাই। ওই মহিলা তখন আর প্রমাণ করবে না, এভিডেন্স তখন ওই অ্যাডভোকেটকে দিতে হবে। তো এটাই হচ্ছে 111, যে যে কোনো অ্যাক্টিভ কনফিডেন্স, বিশ্বাসের সম্পর্ক যেখানে, সেখানে যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন, হায়ার ফোরামে থাকবেন, মামলাটা তাকেই কি করতে হবে, প্রমাণ করতে হবে যে না আমি এরকম কোনো 2 নাম্বারই করি নাই। সর্বশেষ 112, 112-র মধ্যে একটা ইংরেজি শব্দ পাবেন, লেজিটেমেসি, মানে হচ্ছে সন্তানের বৈধতা। এই বৈধতার ক্ষেত্রে অনেক লম্বা চড়া লেকচার আছে, আমরা এমসিকিউর জন্য শুধু 3টা লাইন পড়ব। লেজিটেমেসি অফ চাইল্ড কত ধারায় আছে? 112। লেজিটেমেসি অফ চাইল্ডের মধ্যে নিচের কোনটি সত্য মিথ্যা? 1 নম্বর কথা হচ্ছে বৈধ বিবাহ হইতে হবে। বৈধ বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে এরা লেজিটেমেস। যদি বিবাহ না হয়, যতই আপনার সম্মতি থাক, ওইটা হবে কি জারজ সন্তান। আরেকটা কথা হচ্ছে যেটা, যদি কোনো আপনার স্ত্রীর সাথে আপনার তালাক হয়ে যায়, তালাকের 280 দিনের মধ্যে যদি স্ত্রী কোনো সন্তান প্রসব করে, আর ওই সময়কাল যদি স্ত্রী যদি কি থাকে, অবিবাহিত থাকে, তাহলে যে সন্তানটা হবে ওইটার বাবা আপনিই হবেন, যদিও আপনি স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখানে এখন আপনি কাউন্টার প্রশ্ন করবেন যে তার হয়তো অবৈধ সম্পর্ক থাকতে পারে, অন্যজনের কাছ থেকে বাচ্চা নিচ্ছে, এই বাচ্চা আপনার না। তখন আইনে জাস্ট আপনাকে একটা সুযোগ দেয় যে আপনি প্রমাণ করবেন এতটুকু, যে ওই মহিলা যখন গর্ভবতী হচ্ছে তখন ওই মহিলার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, আপনার কোনো অ্যাক্সেস ছিল না, তার সাথে কোনো দৈহিক সম্পর্ক আপনার হয় নাই। এইটুক যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে এই ধারা আপনাকে অব্যাহতি দিবে। না হলে আইনগতভাবে ওই বাচ্চা, আইনগত যত অধিকার আপনার কাছ থেকে সে পাবে। আপনি মারা গেলে আপনার সম্পত্তি পাবে, জীবিত থাকলে তার ভরণপোষণ দিতে হবে যতদিন পর্যন্ত সে শিশু থাকতেছে, এই সুবিধাগুলোর জন্য। তাহলে আমাদের এই 101 থেকে নিয়ে 112 মোটামুটি আপনার, যেহেতু 15টা এমসিকিউ হয়, 2টা এমসিকিউ আপনি পাইতে পারেন। তাহলে এটাকে অতটা জটিল আপনি করবেন না। আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে সিরিজ আকারে পড়েন, একটার পর একটা, যেটাকে আমরা বলি যে কনজিকিউটিভ আকারে আপনি পড়তে যান। আরেকবার যদি স্মরণ করায় দেই, যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন 101, যিনি হেরে যাবেন উনি প্রমাণ করবেন 102, যিনি কোনো পার্টিকুলার একটা ফ্যাক্ট জানেন, বিশেষ ঘটনা জানেন, উনি সেটা প্রমাণ করবেন। যদি আইনগতভাবে একটা জিনিস আগে প্রমাণ করতে হয় একটা সাক্ষ্য দেওয়ার জন্য, তাইলে এটা আপনারই দায়িত্ব, আপনিই যাবতীয় কিছু প্রমাণ করবেন। যদি আপনি কোনো ব্যতিক্রম দাবি করে আদালত থেকে সুবিধা নিতে চান, আদালত বলবে যে এরকম কোনো ব্যতিক্রমের ঘটনা ঘটে নাই, আপনাকেই প্রমাণ করতে হবে যে না ব্যতিক্রমটা ঘটছে। 106 হচ্ছে যদি কোনো বিষয়ে কোনো ঘটনা আপনার কাছে কোনো স্পেশাল নলেজ থাকে, তাহলে ওইটা আপনাকেই প্রমাণ করতে হবে। আর একজন ব্যক্তি 30 বছর জীবিত থাকে, যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা সে প্রমাণ করবে। ব্যক্তি 7 বছরে মারা যায়, যদি কেউ অস্বীকার করে তাহলে সে জীবিত, সে প্রমাণ করবে কিভাবে সে জীবিত। আর যদি কোনো সম্পর্ক কেউ অস্বীকার করে, তাহলে যে অস্বীকার করবে সে প্রমাণ করবে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে যিনি দখলে থাকবেন উনি প্রমাণ করতে বাধ্য না, যিনি সম্পত্তি দাবি করবেন উনি প্রমাণ করবেন যে উনি কিভাবে সম্পত্তিটার মালিক। আর কোনো অ্যাক্টিভ কনফিডেন্সের যে সম্পর্কগুলা, এগুলাতে যদি সরল বিশ্বাস, গুড ফেথ নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে যিনি আস্থাভাজন সম্পর্কে থাকবেন, যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন, মামলাটা তাকেই প্রমাণ করতে হবে। আর লেজিটিমেসি অফ চাইল্ড, সন্তানের বৈধতার ক্ষেত্রে 112 ধারা, বিবাহ বৈধ থাকতে হবে, অথবা তালাকের 280 দিন এর মধ্যে যদি সন্তান প্রসব হয়, তাহলে ওইটা একটা বৈধ সন্তান, সে পিতার কাছ থেকে বৈধভাবে আইনগত যত সুবিধা সেগুলো সে পাবে। আর যদি কোনো পুরুষ অস্বীকার করতে চায়, তার কাছে অপশন একটাই, সে প্রমাণ করতে হবে যে এই মহিলা যখন গর্ভবতী হচ্ছে তখন তার সাথে তার কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। এরপরে আপনি 114 ধারাটার মধ্যে দেওয়া আছে পৃথক 9টা জিনিসের ঘটনা বর্ণনা করা আছে। এখান থেকে লিখিত এমসিকিউ, ভাইবা সবকিছুই হয়। তো এই 114টা একটু সময় নিয়ে আপনাকে পড়তে হবে।
এখানে জাস্ট একটা কথা বলে যে আদালত বা একজন বিচারক কি করতে পারে, তার আশেপাশে মামলা রিলেটেড যে ঘটনাগুলো ঘটতেছে, কিছু ঘটনা সম্পর্কে উনি কিছু ধারণা প্রিজাম্পশন নিতে পারেন। মে প্রিজাম্পশন যে হয়তো বা ঘটনা এরকম ঘটছে। তাহলে কয়টা বিষয় মে প্রিজাম্পশন নিতে পারেন? 9টা বিষয়। তো এইটাও একটা এমসিকিউ যে কয়টা বিষয়। এখন এই 9টা বিষয় আমরা এখানে খুব সংক্ষেপে দিয়েছি, আপনি এইভাবে মনে রাখবেন। ধরেন যে কোথাও কোনো চুরি হয়েছে, ওই চুরির পরপরই কারো কাছে কোনো চোরাই মাল পাওয়া গেছে, তো বিচারক ধরে নিতে পারে যে আপনি চোর অথবা জেনে শুনে চোরাই মাল গ্রহণ করেছেন। 2 নম্বর যেটা হচ্ছে যে একমপ্লিস আছে, মানে যারা একসাথে অপরাধ করে, একমপ্লিস একজন যদি কোনো দোষ স্বীকার করতে চায়, আরেকজনের বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, তার কথাটা ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, 100% সঠিক বলে ধরে নিব না, যতক্ষণ পর্যন্ত আনুষাঙ্গিক আরো বিষয়ের সাথে আমরা কোরোবোরেশন না করি। মানে আশেপাশে ঘটনার সাথে মিলিয়ে যতক্ষণ না দেখব, এই যে দুষ্কর্মের সহযোগী তার বক্তব্য 100% রূপে সঠিক বলে ধরবো না। 3 নম্বর হচ্ছে বিনিময়পত্র। এটা কেটে এখানে চেক লিখে দিবেন। যদি আপনি কাউকে কোনো চেক দেন, আপনি আমাকে একটা চেক দিচ্ছেন, তো আইন ধরে নিবে যে আপনার আর আমার মাঝে একটা গুড কনসিডারেশন আছে, মানে আমি আপনার কাছে কিছু টাকা পয়সা পাবো। তাহলে আপনি যখন কাউকে কোনো চেক দেন, আইনের প্রিজাম্পশন হচ্ছে সে আপনার কাছে কিছু টাকা পাবে, এই জন্যই তো আপনি চেকটা দিচ্ছেন, মানে আপনাদের মধ্যে একটা গুড কনসিডারেশন আছে, এই জন্য দেওয়া হয়। 4 নম্বরটা অনেক কঠিনভাবে দেওয়া আছে বইয়ের মধ্যে, তারপরে জাস্ট এতটুকু মনে রাখবেন যে একটা নির্দিষ্ট জিনিস বা একটা নির্দিষ্ট জিনিসের অস্তিত্ব যখন একটা সময় ছাড়া সম্ভব না বা বিলীন হওয়া সম্ভব না, যেমন ধরেন যে আপনার বাড়ির পাশে কোনো বিল্ডিং নাই, সেখানে এক রাতে 10তলা বিল্ডিং হওয়া অসম্ভব, তো বিচারকও ধরে নিতে পারে যে এরকম ঘটনা ঘটবে না। আপনার বাড়ির পাশে বুড়িগঙ্গা নদী চলতেছে, 1 সপ্তাহে বুড়িগঙ্গা বিলীন হওয়া সম্ভব না, তো বিচারকও ধরে নিবে যে বুড়িগঙ্গা তার স্বাভাবিক স্রোতধারায় চলতেছে। তার মানে হচ্ছে যেই ঘটনাটা বা যেই জিনিসটা একটা নির্দিষ্ট সময় ছাড়া বিলীন হয় না অথবা অস্তিত্বে আসে না, বিচারকও ধরে নিতে পারে যে ঘটনাটা ওইরকমই আছে, মানে ওই অবস্থাটা ওইরকমই চলতেছে। 5 নম্বর বলতেছে যে বিচারকদের কাজ, যে কোনো সরকারি কাজ আমরা ধরে নিব, বিচারক ধরে নিতে পারে এটা স্বাভাবিক গতিতে চলতেছে। মানে সরকারি ছুটি দিন ছাড়া অন্য দিন অফিস খোলা থাকে, সকাল 9টায় সবাই অফিসে আসে, 5টায় অফিস থেকে চলে যায়, এই যে স্বাভাবিক কর্মকাণ্ড, বিচারকও ধরবে যে অবস্থাটা এরকমই চলতেছে। এরপরে ব্যবসায়িক কাজ, যেমন আপনি কোনো দোকানে যদি বাকি খান, তো ওই যে বাকির দোকানদার তারিখ লিখবে, আপনি কি কি বাকি নিয়েছেন সেগুলো লিখে রাখবে, যেটাকে আমরা বলি যে আপনার বিজনেস যে ট্রানজ্যাকশনগুলো হয়, এগুলোর স্বাভাবিক একটা জিনিস আছে, বাকির খাতা লিখে রাখবো, কত টাকা বিক্রি হইলো, কে নিয়ে গেল, তো ঘটনাটা এরকমই ঘটতেছে। আরেকটা হচ্ছে যে আপনাকে কোনো একটা দলিল উপস্থাপন করার জন্য আদালত বলল যে আপনার কাছে এই দলিলটা আসে, নিয়ে আসেন, আপনি দলিলটা নিলেন না, তো বিচারক এই প্রিজাম্পশনে যাইতে পারে যে দলিলটা আনলে আপনার বিপক্ষে কাজ করবে, আপনার বিরুদ্ধে যাবে, এই জন্য আপনি উপস্থাপন করেন নাই। আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিচ্ছেন না, তো বিচারক এই প্রিজাম্পশনে যাইতে পারে উত্তর দিলে আপনার বিপক্ষে যাবে। সর্বশেষ হচ্ছে যে কাগজের মাধ্যমে কোনো লাইবিলিটি সৃষ্টি হয়, ওই কাগজটা যদি আপনার কাছেই থাকে, মানে যিনি তৈরি করছেন তার কাছেই থাকে, তাইলে কোনো লাইবিলিটি নাই। যেমন আপনার আর আমার মাঝে আমরা একটা স্ট্যাম্প করলাম যে আপনার কাছ থেকে আমি 5 লাখ টাকা হাওলাত নিচ্ছি, তো এই অরিজিনাল স্ট্যাম্পটা যখন আপনি এই আমি আর আপনার মাঝে টাকা পয়সা নেওয়ার পর একজনের কাছে থাকবে যিনি টাকাটা দিলেন, এই রকম জিনিসগুলা যখন যেই ব্যক্তি এটা তৈরি করছে তার কাছেই পাওয়া যাবে, তাহলে আমরা ধরে নিব যে এই ব্যক্তি দায়টা পরিশোধ করে দিছে। যেমন ধরেন আমি একটা চেক ইস্যু করলাম আপনার নামে, করিম সাহেবের নামে আমি একটা চেক লিখলাম, কিন্তু চেকটা আমার কাছেই আছে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে, আমার কাছ থেকে পাওয়া গেলে আইনগতভাবে ধরবো যে করিম সাহেব আমার কাছে কোনো টাকা পান না। কিন্তু ওই চেকটা যখন তার কাছে পাওয়া যাইতো তখন আমরা ধরতাম যে একটা কনসিডারেশন আছে। তো এই জন্য বলে যে যেই কাগজের মাধ্যমে কোনো লাইবিলিটি সৃষ্টি করা হয়, ওই লাইবিলিটি যে তৈরি করছে কাগজ যদি তার কাছেই থাকে, আইনগতভাবে উনি ওইটা থেকে ডিসচার্জ প্রাপ্ত, মানে তার কোনো লাইবিলিটি নাই। এই 9টা জিনিস আমাদের একটু ভালো করে সময় নিয়ে পড়তে হবে, এখান থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বারবার পড়বেন, কয়েকবার পড়বেন, অবশ্যই আপনার মনে থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ আর কিছু জিনিস আছে যেগুলো টু দ্য পয়েন্ট আপনি পড়বেন, প্রয়োজনে ভিডিওটা আমরা যেটা বললাম যে আপনি বারবার অডিও আকারে শুনবেন।
আপনি মামলা করছেন, এখন এই মামলায় কাদেরকে সাক্ষী হিসাবে দিতে পারবেন? 118 বলতেছে যে বাংলাদেশে বা পৃথিবীতে যত লোক আছে সবাই সাক্ষ্য দিতে পারে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে জেনারেল রুল। তাহলে কম্পিটেন্সি অফ উইটনেস, যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। ব্যতিক্রম হচ্ছে 4টা। যদি তার অল্প বয়স্ক হওয়ার কারণে, টেন্ডার এজ বলে, খুবই ছোট বয়স, যার কারণে সে প্রশ্ন বুঝে না, উত্তর দিতে পারে না, তাইলে বিচারক বলতে পারে যে এ অযোগ্য। অথবা ব্যক্তির বয়স অনেক হয়ে গেছে, ওল্ড এজ হয়ে গেছে, 80, 90, 100 বছর হয়ে গেছে, ভালো করে প্রশ্ন বুঝেও না, উত্তরও দিতে পারে না, তখন সে অযোগ্য। অথবা তার শারীরিক কোনো মানসিক কোনো সমস্যা আছে, যার কারণে সে প্রশ্ন বুঝতেছে না, উত্তর দিতে পারতেছে না, তাইলে অযোগ্য। অথবা অন্য যে কোনো উপযুক্ত কারণ, যেই কারণে ব্যক্তি কোনো প্রশ্ন বুঝে না অথবা উত্তর দেয় না। যেমন আদালতে বিচারক জিজ্ঞাসা করলো যে আপনার বাসা কোথায়, সে বলল যে আমি সকাল 10টায় ঘুম থেকে উঠি। তার মানে সে প্রশ্নটা বুঝে নাই, প্রশ্ন মোতাবেক রেশনাল অ্যান্সার দিতে পারতেছে না, অতএব এই ব্যক্তি অযোগ্য। একটা ব্যাখ্যা দেওয়া আছে যে লুনেটিক ব্যক্তি, পাগল ব্যক্তি সাক্ষী হইতে পারে কিনা, এটা আপনার এমসিকিউ যদি হেডিং থাকে আপনি করবেন কি। তো পাগল ব্যক্তি, নর্মালি কিছু পাগল আছে দেখবেন যে সকালে পাগল থাকে, সন্ধ্যার দিকে ভালো থাকে, বা সন্ধ্যায় পাগল থাকে, সকালে ভালো থাকে। তো লুনেটিক ব্যক্তি যখন ভালো অবস্থার মধ্যে থাকবে তখন সে যোগ্য সাক্ষী, যখন পাগল অবস্থার মধ্যে থাকবে তখন সে অযোগ্য। এই হচ্ছে 118। 119-এ বলে যে যারা কথা বলতে পারে না, ডাম উইটনেস, এই ইংরেজিটা মনে রাখবেন, ডাম উইটনেস মানে যে কথা বলতে পারে না, বোবা। তো এরা সাক্ষ্য দিতে পারবে কিনা? মূল কথাটা হচ্ছে যে এরা সাক্ষ্য দিতে পারবে যদি লিখতে পারে, লিখিত আকারে দিবে, অথবা ইশারা ইঙ্গিতে দিবে। প্রকাশ্য আদালতে আমরা এটা রেকর্ড করব অ্যাজ এ ডকুমেন্ট হিসাবে, তবে এই ডকুমেন্টারি এভিডেন্সটা ওরাল এভিডেন্স হিসাবে গণ্য হবে। তাহলে বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে, লিখিত আকারে দিবে, ইশারা ইঙ্গিতে দিবে, যেটাই দিবে প্রকাশ্য আদালতে দিবে। আমরা সেটা কি করব, অ্যাজ এ ডকুমেন্ট হিসাবে রেকর্ড করব, ওই রেকর্ডটা একটা ওরাল এভিডেন্স হিসাবে গণ্য হবে। এটাই হচ্ছে 119। 120-এ বলে যে আপনি একটা দেওয়ানি মামলা করলেন, এ হচ্ছে একজন বাদী, বি হচ্ছে একজন বিবাদী। দেওয়ানি মামলায় বাদী বিবাদী দুইজনই সাক্ষী হইতে পারে। এদের যে স্বামী বা স্ত্রী আছে এরাও যোগ্য সাক্ষী, এরাও যোগ্য সাক্ষী। তাইলে দেওয়ানি মামলায় বাদী বিবাদী, তাদের স্বামী স্ত্রী সবাই যোগ্য সাক্ষী। এখন আসি ফৌজদারি মামলার ক্ষেত্রে, যেই ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত, মানে আসামির স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী হবে কিনা। কথা হচ্ছে যে হ্যাঁ, আসামির ক্ষেত্রেও যদি সে পুরুষ হয় তার স্ত্রী তার পক্ষে সাক্ষী দিতে পারবে, যদি স্ত্রী হয় তার স্বামী সাক্ষ্য দিতে পারবে। মূলত এই সেকশনটা আনা হয়েছে যে কারণে, হিন্দু ধর্মের কারণে। হিন্দু ধর্মে নর্মালি বিয়ে শাদীর মধ্যে দেখবেন যে তালাকের কোনো ব্যবস্থা নাই। তাদের বিয়েটা তারা বলে যে ওই বিয়ে শুধু বিয়ে না, এটা হচ্ছে যেই শব্দটা উচ্চারণ করে অস্থির সাথে অস্থির মিলন। তো ওই জন্য দুইজন ব্যক্তিকে তারা একজন হিসাবে কল্পনা করে। যেহেতু আমাদের সাক্ষ্য আইন হচ্ছে একটা কনসোলিডেট অ্যাক্ট, মানে হিন্দু আইন, মুসলিম আইন, আরও যে আইনগুলো ভারতীয় উপমহাদেশে ছিল এগুলাকে কনসোলিডেট করে আইন তৈরি করা হয়েছে। তো ওই ধারণাটাকে বাদ দেওয়ার জন্য এই 120 ধারা আনা হয়েছে, যে না, পুরুষ একজন পৃথক জিনিস, স্ত্রী একজন পৃথক জিনিস, যতই বিয়ে শাদী হোক। তাহলে 120 আমরা দুইটা জিনিস পাবো, দেওয়ানি মামলায় বাদী বিবাদী তাদের স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী। ফৌজদারি মামলায় একজন একিউজ বা আসামি, তার পক্ষে অথবা বিপক্ষে তার স্বামী অথবা স্ত্রী, পুরুষ হইলে স্ত্রী, স্ত্রী হইলে স্বামী, যোগ্য সাক্ষী। সর্বশেষ 133, যে অ্যাকমপ্লিস আছে, মানে যারা একসাথে অপরাধ করে, দুষ্কর্মের সহযোগী আমরা যাদেরকে বলি, উনি একজন যোগ্য সাক্ষী। এটা হচ্ছে প্রথম অংশ। তাইলে অ্যাকমপ্লিস হচ্ছে যোগ্য সাক্ষী। আর 133-এ যে কাজটা করা হয়েছে, যেখানে আরেকটু বর্ধিত করে বলতেছে যে শুধুমাত্র অ্যাকমপ্লিসের উপর ভিত্তি করে যদি কোনো জাজমেন্ট প্রনাউন্স করা হয় এটা ইললিগাল হবে না। এখন আপনি বলবেন যে ভাই আমরা 114-র মধ্যে 2 নম্বরে তো পড়ে আসলাম যে অ্যাকমপ্লিসের বক্তব্যটা আমরা 100% গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আশেপাশে আমরা কোরোবোরেশন না করতেছি। কিন্তু 133টা এই জন্যই দেওয়া হয়েছে। নর্মালি দেখবেন যে কিছু অপরাধী আছে খুবই হায়ার লেভেলে অপরাধ করে, তারা কোনো অপরাধের কি রাখে না, এভিডেন্স রাখে না। তো এই রকম ব্যক্তিদেরকে শাস্তি আপনি দিবেন কিভাবে? যেমন এখন ওই হাসিনার বিচার হচ্ছে, সাবেক আইজিপি তার এভিডেন্সটা দিছে, আপনি তথ্য উপাত্ত পান আর না পান, ওই যে একমপ্লিস টেন্ডার অফ পার্ডন করা হয়েছে,
এখন ওই আইজি সাহেবের বক্তব্যের উপর ভিত্তি করেই যদি হাসিনাকে শাস্তি দেওয়া হয়, এটা ইল্লিগাল হবে না। যদিও আমাদের ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে সাক্ষ্য আইন প্রযোজ্য না, তারপরে কনসেপ্টটা এরকম, জাস্ট বোঝানোর জন্য আমরা বললাম। তাহলে একমপ্লিসের সাক্ষ্যের উপর ভিত্তি করে যখন কোনো জাজমেন্ট প্রনাউন্স হয়, আইনগত ফলাফল কি হবে? যদি আপনার এমসিকিউর অপশন থাকে, তাহলে সঠিক অ্যান্সার হবে এটা ইল্লিগাল হবে না, অবৈধ হবে না। এইটা হচ্ছে কথা। সর্বশেষ 134, যে একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী লাগে। আইন বলতেছে যে একটা মামলা, তো তারা বলে না, তারা বলতেছে যে একটা ফ্যাক্ট, যে একটা ঘটনা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নাই। এমন আজকের বাস্তবতায় তো মামলা প্রমাণ করার জন্য সাক্ষীর দরকার নাই, আপনি এভিডেন্স দিলেই যথেষ্ট। সেটা ডিজিটাল দেন, সেটা ডকুমেন্টারি দেন। যদিও বাংলাদেশে খুব রেয়ার, আপনি মামলা করলে যদি সাক্ষী ঠিকানা না দেন, সাক্ষীর নাম ঠিকানা না দেন, আমাদের সিআরপিসি বলে যে মামলাই খারিজ হবে। হয়তো আগামীতে যখন সংশোধনী আসবে তারা ওইটা বাদ দিয়ে দিবে। সাক্ষীর দরকার নাই, কারণ কোনো কিছু আছে যাবতীয় ডকুমেন্টে, বর্তমান ডিজিটাল যুগ, আপনি যাই কিছু করছেন ডিজিটালি অফ ক্রাইমটা করছেন, তো সাক্ষী পাবেন কোথায়? তো অযথা আপনি ওই ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের সিকিউরিটি, ব্যাংকের ইঞ্জিনিয়ার, তাদেরকে সাক্ষী নিয়ে আসেন, দরকার তো নাই। তো ওইটা করতে গেলে আমাদের ওই সিআরপিসিতে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, সাক্ষী দরকার নাই, তো যদি আমি ডকুমেন্টারি এভিডেন্স দিতে পারি, আমি সাক্ষী দিয়ে কি করব? তো যতটুকু আছে আমরা ততটুকুই পড়ি। তাহলে এই 5টা সেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকবার যদি আমরা রিক্যাপ করে দিই, 118তে হচ্ছে সকল ব্যক্তি সাক্ষী দিতে পারবে যদি বিচারক মনে করে ইনি অল্প বয়স্ক, অতিবৃদ্ধ, শারীরিক মানসিক সমস্যা অথবা উপযুক্ত কোনো কারণ যার কারণে প্রশ্ন বুঝেন না, উত্তর দিতে পারেন না, অতএব উনি অযোগ্য। আর একজন লুনেটিক বা পাগল ব্যক্তিও যোগ্য সাক্ষী যতক্ষণ উনি ভালো থাকেন। বোবা ব্যক্তিও সাক্ষ্য দিতে পারে। দেওয়ানি মামলায় বাদী বিবাদীও যোগ্য সাক্ষী। আর একমপ্লিসের উপর ভিত্তি করে আমরা যে কোনো ব্যক্তিকে যদি কোনো জাজমেন্ট প্রনাউন্স করে দণ্ডিত করি, ওইটা ইল্লিগাল হবে না। আর মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষী দরকার হয় না। এই কয়টা লাইন যদি পড়েন আপনার জন্য কিন্তু যথেষ্ট। সাক্ষ্য আইনটা 15 মার্কের, এটার মধ্যে 12 পাওয়া একদম সহজ, যদি খালি আপনি হেডিংটাও পড়েন। 12 পাওয়া ইজি, খুবই ইজি। এরপরেরটা আমরা দেখি যে প্রিভিলেজ কমিউনিকেশন। তো প্রিভিলেজ কমিউনিকেশন কারা বুঝবেন? যাদের কাছে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, দেখবেন যে আপনার কার্ডের মধ্যেই লেখা আছে প্রিভিলেজ ক্লাব। বলতে পারেন যে হাই সোসাইটি, আপনি একটু ভিআইপি পার্সন। তো এইখানে কিছু ব্যক্তি আছে, এদের কমিউনিকেশন, যোগাযোগ, কথাবার্তা কেউ বাধ্য করবে না প্রকাশ করুক, আর প্রকাশ করতে চাইলেও আদালত বলবে যে আমি শুনবো না। 1 নম্বরে হচ্ছে 121, এই যে বিচারক সাহেব আছেন, ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, এদেরকে আপনি কোনো মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করতে পারবেন না। কিছু ব্যতিক্রম আছে, আমাদের এমসিকিউর জন্য নর্মালি দরকার নেই। তাহলে আমাদের যে কোনো বিচারক অথবা ম্যাজিস্ট্রেটকে আমরা কোনো মামলায় সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করতে পারবো না। 122-এ বলে যে আপনি যে বিবাহ শাদীটা করছেন, আপনার স্ত্রী এবং আপনার মাঝে যে যোগাযোগ, যত কথাবার্তা আপনারা বলবেন, এই কথাবার্তা না স্ত্রী কোথাও প্রকাশ করতে পারবে, করলে বিচারকও শুনতে পারবে না। এখন আপনার স্ত্রী যদি যায় বলে যে আমার স্বামী করিম সাহেবকে হত্যা করছে, বিচারক বলবে যে আপনার কথা আমি শুনলাম না, কিছু করার নাই, কারণ এটা প্রিভিলেজ কমিউনিকেশন। বিবাহ চলাকালীন যা কথাবার্তা স্বামী স্ত্রীর মাঝে হবে, এইটা প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে পড়বে। এটা কেউ প্রকাশ করতে চাইলেও করতে পারবে না, আর আদালতও আপনাকে বাধ্য করবে না যে আপনি বলেন। রাষ্ট্রীয় যে সমস্ত অপ্রকাশিত নথি থাকে, যেমন আমাদের হাসিনা সরকার কি করেছে, ভারতের সাথে অসংখ্য চুক্তি করেছে। তো আপনি কি চুক্তি করছে আজ পর্যন্ত দেখছেন? কোথাও কোথাও দেখেন নাই। এগুলোকে বলে যে আনপাবলিশড স্টেট ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টগুলো যদি নিয়ে কোনো মামলা হয়, নর্মালি কি করবে না, বিচারক কাউকে বাধ্য করবে না যে এটা আপনি নিয়ে আসেন। তবে এটারও ব্যতিক্রম আছে, যদি ওই বিভাগের বিভাগীয় প্রধান অনুমতি দেয় তারপরে প্রকাশ হবে। আমরা জাস্ট জেনারেল লাইনটা পড়তেছি। এরপরে 124, সরকারি কর্মকর্তার অফিসিয়াল যোগাযোগ। সম্ভবত গত 4-5 মাস আগে ওই যে চট্টগ্রামে দেখবেন যে পুলিশের ওয়্যারলেসে কি করা হয়েছে, পুলিশের আইজি সাহেব একটা অর্ডার দিয়েছে, আর কনস্টেবল কি করছে ওটা রেকর্ড করে সে ফেসবুকে ছাড়ে দিছে। তো পুলিশের বা যে কোনো অফিসিয়াল যে কমিউনিকেশন, একজন বিভাগীয় সচিব ডিসি সাহেবকে কি আদেশ দিলেন, ডিসি সাহেব ইউনোকে কি আদেশ দিলেন, ইউনো এসিলেনকে কি আদেশ দিলেন, এটা প্রিভিলেজ কমিউনিকেশন, এটা প্রকাশ করা যাবে না। তবে কিছু ব্যতিক্রম আছে, সেটা ভিন্ন জিনিস, জাস্ট এতটুকু জানেন। তাহলে সরকারি কর্মকর্তার যে অফিসিয়াল কমিউনিকেশন, এটা প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে পড়ে।
এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাল কালিতে যেটা রাখবেন সেটা হচ্ছে 125 সেকশন নম্বরই জিজ্ঞেস করে যে একটা অপরাধের সংবাদ পুলিশ কোথায় পাইলো এটা সে জানাইতে বাধ্য না। একজন বিচারক সাহেব নিজে থেকে নিজে যদি কোনো মামলা আমলে নেন তাইলে ওই খবরটা উনি কার কাছ থেকে পাইলেন ওটা জানাইতে বাধ্য না। এনবিআর যেটা আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এরা কোনো প্রকার আপনি আয়কর লুকাইছেন, আপনার কাছে কালো টাকা আছে, এই সংবাদ কোথা থেকে পাইলো এটা তারা প্রকাশ করতে বাধ্য না। তাহলে 125 হচ্ছে পুলিশ, বিচারক, এনবিআর, এরা বাধ্য না যে অপরাধের সংবাদটা তারা কোথায় পাইলো। 125 থেকে 128 এটা একসাথে পড়বেন। 129 টোটাল 4টা সেকশন আছে আপনার অ্যাডভোকেটের জন্য, মানে আপনার জন্যই। আপনি অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে মক্কেলকে কি পরামর্শ দিলেন, মক্কেল আপনাকে কি বলল, এইটা কোনো আদালত আপনাকে বাধ্য করতে পারে না যে আপনি এটা প্রকাশ করেন। কিছু ব্যতিক্রম আছে, দুইটা জিনিস, সেটা আমরা এখন পড়তেছি না, এমসিকিউতে আমরা এতটুকু দেখব। আপনি একটা চেম্বার দিয়েছেন, ওই চেম্বারে পিয়ন আছে, আপনাকে সহযোগিতা করার জন্য সহযোগী আছে, তো এদের উপরও এটা বাধ্যকর। কারণ চেম্বারে আপনার সাথে যখন ডিসকাস করবে আপনার পিয়নটাও শুনতে পারে, দোভাষীটাও শুনতে পারে, তো এদের উপরও এটা কার্যকর যে এরাও প্রকাশ করতে পারবে না বা আদালত এদেরকে বাধ্য করবে না। 128 বলে যে ওই মক্কেল সাহেব যদি আদালতে গিয়ে প্রকাশও করে তারপরও আপনার উপর থেকে প্রিভিলেজ যায় নাই, আপনি তখন বলতে পারবেন না কিছু। আর 129 বলতেছে, যদিও 129 বাংলাদেশের প্রেক্ষাপটে চলে না, নর্মালি এই আইনটা তো আমাদের ইউকের ভিত্তিতে, ওইখানে দুই প্রকারের অ্যাডভোকেট, একটা হচ্ছে যারা শুধু লিগালি অ্যাডভাইস দেয়, মামলা পরিচালনা করে না, আরেকটা হচ্ছে যে যারা মামলা পরিচালনা করে ওরা লিগালি কোনো অ্যাডভাইস দেয় না। তো এই 129টা হচ্ছে যারা লিগাল অ্যাডভাইস দেয়, এদেরকে বলতেছে যে এরা যখন কোনো মক্কেলকে কোনো প্রকার পরামর্শ দিবে তাদেরকে আদালত বাধ্য করবে না যে আপনি কি পরামর্শ দিচ্ছেন, তবে তারা চাইলে আদালতে গিয়ে বলতে পারে যে হ্যাঁ এই মক্কেলকে আমি এই পরামর্শটা দিয়েছি। যেমন ওই যে কক্সবাজারে সম্ভবত ওই যে আমাদের র্যাব এর সম্ভবত কে জানি ছিল, সিনা সাহেব ছিল মনে হয়, তো তাকে হত্যা করার পরে, গুলি করার পরে সে কি করছে, একজন আইনজীবীর সাথে আলোচনা করছে পুলিশ অফিসার সাহেব যে এখন সে কি করবে। তো এখন ওই আইনজীবীকে আপনি কি বাধ্য করতে পারবেন কিনা যে কি পরামর্শটা দেওয়া হয়েছে সে কোন আইনে কি করবে? কথা হচ্ছে যে না, পারবে না, কারণ 129 সেটা প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে পড়ে। একজন অপরাধী হোক আর যাই হোক, সে আপনার মক্কেল, আপনার কাছ থেকে সে কি পরামর্শ পাইছে, আপনি কি পরামর্শ দিয়েছেন, নর্মালি আদালত আপনাকে বাধ্য করবে না। তবে আপনি যদি উইলিংলি যদি চান তাইলে আপনি বলতে পারেন। আর সর্বশেষ 132 মনে রাখবেন, যে কোনো উইটনেস যখন আদালতে যাবে তার নীরবতা পালন করার কোনো সুযোগ নাই, যত প্রশ্ন করবে সে উত্তর দিতে বাধ্য। এমনকি যদি উত্তরে সে নিজে অপরাধী হয়, তার কোনো প্রকার তার বিরুদ্ধে মামলা হয়, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তারপরও সে উত্তর দিতে বাধ্য। তবে কন্ডিশন হচ্ছে ওই স্বীকারোক্তির বিপরীতে কোনো মামলা নতুন করে দায়ের হবে না, ওই স্বীকারোক্তিটা অ্যাজ এ এভিডেন্স হিসাবে ওই মামলা আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে আপনি অ্যাজ এ উইটনেস হিসেবে গিয়ে যদি কিছু স্বীকার করেন, এতটা ভয়ের দরকার নাই যে আপনার ওইটার উপর ভিত্তি করে মামলা আপনার হবে না। তাই সাক্ষীরা আদালতে নীরব থাকতে পারে না, এভাবে মনে রাখবেন যে আপনি একজন উইটনেস হিসাবে যদি আদালতে উপস্থিত হন, নীরবতার কোনো সুযোগ নেই, অ্যান্সার করতেই হবে। এরপরে বিচারক সাহেবের জন্য 3টা ধারা আছে, এটা পৃথক করে পড়ে নেবেন, এইটা গুরুত্বপূর্ণ, যে কোনো 3টার মধ্যে একটা এত এমসিকিউতে আপনি পাবেনই পাবেন। 136-এ বলতেছে বাদী বিবাদীরা যত প্রকার কি করবে এভিডেন্স আদালতে উপস্থাপন করবে, কোনটা সে গ্রহণ করবে কোনটা বর্জন করবে এটা বিচারকের নিজস্ব ক্ষমতা, যাকে আমরা বলি যে স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। বিচারক তখন ডিসাইড করবে এই সাক্ষ্যটা আমি এডমিট করব কি করব না। তাহলে অ্যাডমিসিবিলিটি কে নির্ধারণ করে, যদি এরকম আপনার জিনিস থাকে, এমসিকিউ থাকে, অ্যান্সার হবে যে বিচারক। অ্যাডমিসিবিলিটি মানে আপনার এভিডেন্সটা গ্রহণযোগ্য হবে কি হবে না। দেখেন একটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে 10টাও প্রমাণ থাকতে পারে একটা মামলার বিরুদ্ধে, আপনি ওই 10টা প্রমাণ আদালতে যখন সাবমিট করবেন, এখান থেকে কোনটা আদালত অ্যাজ এভিডেন্স হিসেবে নিবে এটা বিচারকের ক্ষমতা। দেখা গেল যে উনি 3 নাম্বারটাকে নিল না, বাকি 2টাকেই শুধু নিল, তাহলে 136-এ ওনাকে ক্ষমতাটা দিছে। তাহলে অ্যাডমিসিবিলিটি নির্ধারণ করে বিচারক, তার ইচ্ছার উপর নির্ভর করে কোনটা গ্রহণ করবেন কোনটা বর্জন করবেন। 165 থেকে, এই গতবার একটা এমসিকিউ ছিল অনেক ভিতরে থেকে, এখানে বলে যে একটা মামলা চলাকালীন সময়ে বিচারক মামলার সাথে সম্পৃক্ত অথবা মামলার সাথে সম্পৃক্ত না, যে কোনো পক্ষকে, যে কোনো সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো দলিল উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারে।
এটা হচ্ছে বিচারকের একটা হিউজ পাওয়ার। তাহলে 165-র অধীনে একজন বিচারকের কাছে ক্ষমতা, উনি বাদী বিবাদী আসামি সাক্ষী যে কোনো প্রশ্ন যে কোনো দলিল যে কোনো জিনিস চাইতে পারে, বলতে পারে। এখন উনি যে কথাটা বললো গতবারে যে এমসিকিউটা ছিল, এই 165-র অধীনে যে প্রশ্নগুলো উনি করবে তার উত্তরটা একটা আসবে, ওই উত্তরটাকে আপনি জেরা করতে পারবেন কিনা, একদম ভিতর থেকে দেওয়া হয়েছে। কথা হচ্ছে যে আপনি পারবেন, তবে আদালতের অনুমতি সাপেক্ষে। এটা ছিল 165। আর 167-তে ওই যে আপনি 3টা প্রমাণ নিয়ে গেছিলেন, বিচারক 2টা গ্রহণ করছে, একটা বর্জন করছে, এখন আপনি মামলায় হেরে গেছেন। এখন আপিল আদালতে গিয়ে আপনি বলতেছেন যে বিচারক যদি আমার 3 নম্বর এভিডেন্সটা যদি গ্রহণ করতো তাইলে আমি মামলা জিততাম। তখন আপিল বা রিভিশন আদালত আগে দেখবে 167-র অধীনে বিচারক যেই সাক্ষীটা বর্জন করছে, ওই বর্জনকৃত সাক্ষী ছাড়াও কি পর্যাপ্ত এভিডেন্স ছিল, বা যেটা বর্জন করছে ওটার মধ্যে কি কোনো ভ্যালু আছে যে মামলাটা রায় চেঞ্জ হবে। 167 বলতেছে যে বিচারক যদি কি করে, ইনকারেক্টলি কোনো কিছু গ্রহণ করে বা কোনো সাক্ষ্য বর্জন করে, আর এর বিপরীতে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে ওই মামলার জাজমেন্ট পরিবর্তিত হবে না, ওইটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। তাহলে আপনি 10টা এভিডেন্স নিয়েছেন, বিচারক 5টা গ্রহণ করছে, আর আরেকজন 5টা নিয়ে গেছে, 5টাই গ্রহণ করছে, আপনার মনে হয়েছে যে অযথাগুলো গ্রহণ করছে। 167 বিচারককে ওই ক্ষমতা দিচ্ছে যে সে জাজমেন্ট যেটা দিবে, ওই জাজমেন্টার মধ্যে যে সাক্ষ্যগুলা বর্জন করছে ওগুলা বাদ দিয়ে কোনো প্রকার এভিডেন্স আছে কিনা, যদি থাকে ওই মামলা কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে এই 3টা ধারা আপনি ত্রিভুজ আকারে একটু পড়ার চেষ্টা করবেন। যে 136-এ হচ্ছে বিচারক কোনটা গ্রহণ করবে বর্জন করবে বিচারকের সিদ্ধান্ত। 165 হচ্ছে যেই কোনো প্রকারের প্রশ্ন করতে পারবেন। আর 167 হচ্ছে তার এই যে গ্রহণ করা বা বর্জন করা যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে আপিল বা রিভিশন আদালত কর্তৃক ওই মামলাটার জাজমেন্ট পরিবর্তিত হবে না। আর মাঝখান দিয়ে কয়েকটা আমরা বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে 137 আর 138। নর্মালি আপনি যাদেরকে অ্যাজ এ এভিডেন্স হিসাবে সাক্ষী হিসাবে মামলায় রাখেন, তারা যখন প্রথমবার আদালতে গিয়ে কথা বলে ওইটাকে বলে যে এক্সামিনেশন, মানে জবানবন্দি। এই জবানবন্দি দেওয়ার পরে বিবাদী পক্ষ যখন আপনার সাক্ষীকে ক্রস করে, জেরা করে, এটা নাম হচ্ছে ক্রস। যখন এই জেরায় নতুন কোনো প্রশ্ন বাইর হয়, তখন আপনার নিজের সাক্ষীকে যখন দ্বিতীয়বার আপনি কোনো কিছু জিজ্ঞেস করেন, তার নাম হচ্ছে রি এক্সামিনেশন। তো এই ডেফিনেশন দেওয়া আছে 137-এ। আর 138-এ বলতেছে যে এদের ক্রমটা কি হবে। তাইলে প্রথমে কি হয়, এক্সামিনেশন, মানে আপনার সাক্ষীকে আপনি নিয়ে গেলেন, এরপরে অপরপক্ষ আসে জেরা করবে, ক্রস করবে। এরপরে এই ক্রস থেকে যদি নতুন কোনো জিনিস বের হয়, তাহলে আপনার সাক্ষীকে আপনি নিজে আবার তাকে জিজ্ঞেস করতে পারবেন। এরপরে আরেকটা ধাপ আছে, যদি ওইখান থেকেও নতুন তথ্য আসে, বিবাদী আবার রিক্রস করতে পারবে। এই 4টা হচ্ছে আমাদের ধাপ। তাহলে 137-এ ডেফিনেশন, 138-এ হচ্ছে এদের ক্রোনোলজিটা দেওয়া আছে, এটা একটু মনে রাখবেন। আরেকটা কনসেপ্ট হচ্ছে লিডিং কোর্সিং। এখন আমি যদি বলি যে আপনার নাম কি করিম সাহেব, আপনি অ্যান্সারটা কি দিবেন, ইয়েস অথবা নো। মানে যেই প্রশ্নের মধ্যে হ্যাঁ অথবা না, মানে যেই প্রশ্নের মধ্যে উত্তর লিখিত আছে, প্রশ্নকর্তা চায় যে আপনি হ্যাঁ অথবা নাতে অ্যান্সার করেন, সেটার নামই হচ্ছে লিডিং কোর্সিং, যাকে বাংলায় বলি যে আমরা ইঙ্গিতবাহী প্রশ্ন। এটার জন্য 3টা সেকশন পাবেন, 141, 42 আর 43। 41-এ আমাদেরকে ডেফিনেশন দেয় যে লিডিং কোর্সিং কাকে বলে। 142-এ বলে যে লিডিং কোর্সিং কখন করা যাবে না। 143-এ বলে যে কখন করা যাবে। এইভাবে আগে 2বার পড়েন যে 3টা সেকশন। 141-এ ডেফিনেশন, 42-এ কখন করা যাবে না, 43-এ কখন করা যাবে। তাহলে লিডিং কোর্সিং কাকে বলে, যেই প্রশ্নের মধ্যেই তার উত্তর লুকায়িত থাকে, ইঙ্গিত থাকে, ইশারা থাকে, সেটাই হচ্ছে আমার লিডিং কোর্সিং। তো বলতেছে যে জেনারেল নিয়ম হচ্ছে যখন আপনি জবানবন্দি নেবেন, মানে আপনার সাক্ষী প্রথমবার আদালতে কিছু বলতেছে, তো স্বাভাবিকভাবেই আপনি কেন তাকে জেরা করবেন, জেরা তো অপরপক্ষ করবে, আপনার নিজের সাক্ষী গেলে তো আপনার জেরা করার কোনো দরকার নাই, সে কি বলতে চায় বলুক। তো এই জন্য বলতেছে যে জবানবন্দি এবং রি এক্সামিনেশনে স্বাভাবিকভাবে লিডিং কোশ্চেন করা যাবে না, তবে আদালতের অনুমতি যদি আপনি নেন তাইলে আপনি করতে পারবেন। আর অলওয়েজ 100% সবসময় ক্রস এক্সামিনেশন বা জেরা করার সময় লিডিং কোর্সিং করা চলে। মানে অপরপক্ষের আইনজীবী বারবার জিজ্ঞেস করবে যে আপনার নাম রহিম সাহেব,
আপনি কি চাকরি করেন? আপনি 10টার দিকে কি গেছিলেন? আপনি কি 3টার দিকে ফেরত আসছেন? তো আপনি অ্যান্সারগুলো কি দিবে, ইয়েস অথবা নো, এর বাইরে তো বলার কোনো আপনার কাছে সুযোগই নেই। তো ওইটা হচ্ছে আমাদের লিডিং কোশ্চেন। এরপরে আসি আমরা কন্ট্রাডিকশন। একটাই সেকশন পাবেন 145। ধরেন যে পুলিশের কাছে একজন সাক্ষী বলছে পুলিশ তদন্তে যে আসামির গায়ে লাল কালারের গেঞ্জি ছিল, পুলিশ ডায়েরিতে এন্ট্রি আছে। এখন বিচারের সময় সে বলতেছে যে সবুজ কালারের গেঞ্জি। তাইলে আপনি 145 ব্যবহার করবেন, কন্ট্রাডিকশনে নিয়ে যাবেন যে এই আসামি বিশ্বাসযোগ্য না, কারণ সে পুলিশের কাছে বলছে তার ছিল লাল ড্রেস, এখন বলতেছে সবুজ ড্রেস। তো এই অধিকারটা কে দেয়? 145। আপনি কন্ট্রাডিকশন করতে পারবেন। 146-এ বলে যে ক্রস এক্সামিনেশন করার সময় একজন ডিফেন্স লয়ার হিসাবে আপনি কি কি প্রশ্ন করতে পারবেন। তো 3টা জিনিস দেওয়া আছে যে এই 3 প্রকারের প্রশ্নগুলা বৈধ, লিগাল। একটা হচ্ছে যিনি সাক্ষ্য দিতে আসছেন তার ভেরাসিটি যাচাই করা, মানে সত্যবাদিতা যাচাই করার জন্য, সে যে নিজে ভালো, সে কেন আসলো, এই রিলেটেড যত প্রশ্ন এগুলা করতে পারবেন। দ্বিতীয়ত তার নাম কি, সামাজিক মর্যাদা কি, সে কোথায় চাকরি করে, কি করে, বেতন কত পায়, এগুলো আপনি জিজ্ঞেস করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে তার চরিত্র হনন করতে পারবেন তাকে ডিসক্রেডিট করার জন্য। কেমন? দেখবেন যে আদালত পাড়ায় সাক্ষী বাণিজ্য হয়। যারা ঢাকা আদালতও জানেন যে পারিবারিক মামলা, নারী নির্যাতনের মামলা, সবগুলোর মধ্যে 5,000 টাকায় সাক্ষী বিক্রি হয়। মানে মামলা করতে গেছেন আপনি, ভুয়া মামলা করবেন, সাক্ষীকে, সাক্ষী ছাড়া তো আদালত নিবে না। তো ওই কিছু আছে যে তাদের কাজই হচ্ছে কি সাক্ষী হিসেবে থাকা। তো এই জন্য আপনি কি করতে পারবেন, তার চরিত্র হনন করতে পারবেন। যদি আপনি দেখেন যে 10টা মামলার মধ্যেই সে সাক্ষী হিসাবে আছে, তো তখন আপনি বলতে পারবেন যে আপনি তো কি করেন, সাক্ষী বাণিজ্য করে খান। আপনি এই আদালতে চলমান 20টা মামলার মধ্যে আপনি অ্যাজ এভিডেন্স উইটনেস হিসাবে উপস্থিত হচ্ছেন। এই রকম জিনিসগুলো আপনি তার চরিত্র হনন করতে পারবেন যতটুকু আপনি পারেন। আর একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যদি আমাদের কোনো ধর্ষণ রিলেটেড বা নারী রিলেটেড মামলা আসে, তাহলে ওই যে মহিলা যিনি ধর্ষিতা অথবা যিনি এই ধর্ষণের চেষ্টা মামলা, যিনি নালিশকারী আছেন, ভিকটিম আছেন, ওনার চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না। চরিত্র বলতে কেমন, নর্মালি ধর্ষণ মামলাগুলোতে হয়, বলে যে এই মেয়ে তো 5টার সাথে প্রেম করে বেড়ায়, এ তো হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, এ তো এটা পেশা। তো আইন বলতেছে যে না, ওইসব আপনার দেখার বিষয় না। আপনার সাথে যে ঘটনা ঘটছে সেটা আপনি বলেন, তার চরিত্র ভালো কি মন্দ সেটা আমার দেখার বিষয় না। পূর্বে যেটা ছিল, আপনি মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারতেন, তখন আপনি আসামি পক্ষ হিসাবে সুবিধা পাইতেন। তো এখন বলতেছে যে না, মহিলার ক্যারেক্টার নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। তবে এটার মধ্যেও আবার ব্যতিক্রম, বলতেছে যে আদালতের অনুমতি নিয়ে ন্যায় বিচারের সাথে যদি একান্তই প্রয়োজন হয়, আদালত যদি পারমিশন দেয়, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলতে পারবেন। এরপরে 2টা সেকশন পড়বেন, 151 আর 152। পড়লে একসাথেই পড়বেন, না পড়লে বাদ দিবেন। নর্মালি যদি হাই সোসাইটির কেস হয়, দেখবেন যে ভালো আইনজীবী থাকে, তুমুল জেরা হয়, সেখানে এমন কিছু শব্দ উচ্চারণ করা হয় যেগুলো নর্মালি আপনারা কেউ করেন না বা স্বাভাবিক আইনজীবীরা করে না। তো এই জন্য প্রথমেই ওই জন্য বিচারককে 151-তে বলতেছে যদি কোনো অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন কেউ করে, বিচারক চাইলে সেটাকে টেক ডাউন করতে পারে, বলতে পারে যে এরকম প্রশ্ন করবেন না। আর যদি কেউ অপমানজনক বা বিরক্তিকর প্রশ্ন করে, তাহলে বিচারকের উপর একটা অব্লিগেশন আছে যে উনি এটা পারমিট করবেন না, উনি এটা বারণ করবেনই করবেন। তাহলে 151-তে হচ্ছে অশ্লীল বা কুৎসাজনক হইলে বিচারক চাইলে প্রশ্নগুলা অ্যাভয়েড করতে পারে, যে এরকম প্রশ্ন করা যাবে না। আর 152-তে বলতেছে যদি ইনসল্ট বা অপমান, বোরিং বা বিরক্তিকর যদি প্রশ্ন হয়, বিচারক অবশ্যই অবশ্যই ওই প্রশ্নটাকে বাদ দিবেন। 154 হোস্টাইল উইটনেস, এই শব্দটা বারবারই আসে যে কত ধারায় আছে, হোস্টাইল উইটনেস কাকে বলে। নর্মালি এ নামক ব্যক্তিকে আপনি নিয়ে গেছেন আপনার নিজের সুবিধার জন্য, নিজের মামলায় করার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য। এখন সে সাক্ষ্য দিতে গিয়ে আপনার বিপক্ষেই কথা বলে বসে আছে, মানে সে আপনার স্বার্থের বিপরীতে আদালতে কথা বলছে। এখন আপনি করবেনটা কি? তার বাদ দেওয়ার তো সুযোগ নাই, আপনি তো অ্যাজ এ উইটনেস হিসাবে নিয়ে গেছেন। তো এই 154 ধারা তখন আপনার একটা ক্ষমতা দেয়, আপনার নিজের সাক্ষীরে আপনি নিজে ক্রস করতে পারবেন, কারণ সে হোস্টাইল হয়ে গেছে, আপনার বিপক্ষে চলে গেছে, বৈরী সাক্ষী হয়ে গেছে। তাহলে এমসিকিউর আপনার অপশন থাকে বৈরী সাক্ষী কত ধারায় আছে, হোস্টাইল উইটনেস কত ধারায় আছে, বা হোস্টাইল উইটনেসকে জেরা করা যাবে কিনা, আদালতের পারমিশন লাগবে কিনা। তাহলে জেনারেল নিয়ম,
হোস্টাইল উইটনেসকে আমরা স্বাভাবিকভাবে জেরা করতে পারবো না, আদালত পারমিশন দিলেই আমরা জেরা করতে পারবো। এটা হচ্ছে আমাদের জিনিস। এরপরে 155 আপনাকে এখন পদ্ধতিটা দিচ্ছে যে আপনি কি বলে সাক্ষীকে ডিসক্রেডিট করবেন। তো 3টা শব্দ আছে। আপনি প্রথমে বলতে পারেন যে এই ব্যক্তি বিশ্বাসের যোগ্য না, যে সাক্ষী আসছে এই ঘুষ নিছে, ঘুষের লেনদেনের মাধ্যমে সাক্ষী দিতে আসছে। অথবা 145 ধারা কন্ট্রাডিকশন দেখাবেন যে তার পূর্বে সেই কথা বলছে, আজকে এই কথা বলতেছে, তার বক্তব্য গ্রহণযোগ্য না। এই 3 প্রকার ভাবেই আপনি যে কোনো একটা সাক্ষীর যে সাক্ষ্যটা সে দিয়েছে সেটাকে ডিসক্রেডিট করতে পারেন। কারণ অনেক সময় দেখবেন যে সাক্ষীগুলো স্ট্রং, তখন ডিফেন্স লয়ার হিসাবে সে কি করে কোনো একটা খুঁজে যে আমি কোনটা দেখাইতে পারি, কোনটা আদালতকে বিশ্বাসযোগ্য করাইতে পারবো। যদি দেখে যে তার কোনো প্রিভিয়াস ক্যারেক্টার থাকে যেটা প্রকাশিত পত্রিকায় আসছে, তাহলে সেটা তুলে ধরবে। অথবা কোনো ঘুষের লেনদেনের কোনো প্রকার সংবাদ থাকে, সাক্ষী থাকে, ওইটা তুলে ধরবে। অথবা এইসব কিছু যদি না থাকে, পুলিশ ডায়েরিতে যদি পূর্বের কোনো বক্তব্য থাকে সেটাকে তুলে ধরে আপনি কাজটা করবেন। 156তে বলি আমরা কোরোবোরেশন। তো এই শব্দটা শুধু মনে রাখবেন যে কোরোবোরেশন আমরা করি 156। কোরোবোরেশন মানে হচ্ছে যে আপনি বলছেন যে রাত 10টায় ঘটনাটা ঘটছে। এখন ওই রাত 10টায় আশেপাশে আর কাউকে জিজ্ঞেস করলাম, ভাই এরকম ঘটনা ঘটছে? সে বলল ঘটছে। তো আপনার দাবিটা স্ট্রং হইল। এটাকে বলা হয় যে সাদৃশ্যতা, মানে কোরোবোরেশন করা। সর্বশেষ 159, এটা হচ্ছে মেমোরি রিফ্রেশ করা। আপনি যতই পড়েন বারবার ভুলে যাবেন। একজন পুলিশ অফিসার যে আইও থাকে, ইনভেস্টিগেশন অফিসার থাকে, সে নর্মালি বছরে প্রায় 12 থেকে 20টা পর্যন্ত মামলা সে তদন্ত করে। মামলার বিচার শুরু হয় 5 বছর পরে। এখন কোন পুলিশ অফিসারের পক্ষে সম্ভব 5 বছর আগের এই যে প্রতিটা মামলা সম্পর্কে বিস্তারিত জানা, যেহেতু আদালতে তাকে ফিজিক্যালি যাইতে হয়। তখন সে কি করে, মামলার প্রতিটা যে ডায়েরি থাকে ওইটা তো মামলার যেই চার্জশিট সাবমিটের সময় আদালত জমা করে দিতে হয়, রাখার কোনো সুযোগ নাই। তখন এই 159-এর অধীনে সে একটা অ্যাপ্লিকেশন দেয় যে আমি আগে মেমোরি রিফ্রেশ করতে চাই, মানে আমার পুলিশ ডায়েরি দেখতে চাই আমি কি করছিলাম। তো এইখান থেকে এমসিকিউ আমাদের আসে যে মেমোরি রিফ্রেশ কত ধারায় আছে, বা মেমোরি রিফ্রেশ হইলে বিবাদীর কি অধিকার জন্মায়। নর্মালি একটা জিনিস চিন্তা করবেন যে পুলিশ ডায়েরিগুলো আছে এগুলা বিবাদী পায় না, আসামি পক্ষ পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যখনই ওই যে কোনো ব্যক্তি মেমোরি রিফ্রেশ করলো, তখনই অপোজিট পার্টির পক্ষে বাই ডিফল্ট একটা অধিকার আসে। উনি তখন জানতে চাইতে পারেন যে এই ব্যক্তি কি কি মেমোরি রিফ্রেশ করছে, আমি তার সার্টিফিকেট কপি চাই। তখন আদালত আপনাকে সেটা প্রোভাইড করবে। এটাই হচ্ছে আমাদের মেমোরি রিফ্রেশ করা। তাহলে আজকের শেষ অংশে আমরা যেটি বলি, আপনার যদি মনে না থাকে আপনি এই যে ত্রিভুজায়ন পদ্ধতি মনে রাখবেন, তাইলে আপনার জন্য মনে থাকবে বেশি দিন। যেমন আমরা বললাম যে 136-এ বিচারক সিদ্ধান্ত নেবেন, কোনটা গ্রহণ করবেন বর্জন করবেন। 165-তে যে কোনো প্রশ্ন করবেন। 167-তে গ্রহণ বা বর্জনে ন্যায় বিচার ব্যাহত না হইলে নতুন করে কোনো ওই মামলার রায় পরিবর্তিত হবে না। 141-এ যেমন আমরা পড়লাম লিডিং করছি, 42-এ কখন করা যাবে না, 43-এ কখন করা যাবে। 145-এ আমরা কন্ট্রাডিকশন করলাম, 156-তে আমরা কোরোবোরেশন করলাম, 159-এ আমরা মেমোরি রিফ্রেশ করলাম, 118-তে আমরা বললাম সবাই সাক্ষী দিতে পারবে, 19-এ বললাম বোবাও সাক্ষী দিতে পারবে, 20-এ বললাম বাদী বিবাদীও পারবে। এই 4টা ত্রিভুজ থেকেই দেখেন যে আপনার মোটামুটি 12টা যেই সাক্ষ্য আইনের, এটা বলতে পারেন যে আপনি 50%-এর মেরুদণ্ড আপনার এই 4টার মধ্যেই। আপনি অন্য কিছু যদি নাও পারেন, এই অন্তত এই 12টা সেকশন নিজের আয়ত্তে নিয়ে নেন, মোটামুটি 30% সাক্ষ্য আইন আপনার কন্ট্রোলে থাকবে। অসংখ্য ধন্যবাদ।